আইটিপিজি সাবজেক্টের ইউনিট 2 তে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডেটা অর্গানাইজেশন অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা যেটা শিখবো যে কিভাবে ডেটাকে আমরা স্টোর করব কম্পিউটারের মধ্যে, যাতে যে কোনো ডেটা আমরা খুব কম সময়ে অ্যাক্সেস করতে পারি, খুব কুইকলি অ্যাক্সেস করতে পারি, বা যে কোনো ডেটা আমরা যখন ইনসার্ট করব সেটা কুইকলি ইনসার্ট করতে পারি। যে ট্র্যাডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম রয়েছে বা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের যে প্রবলেম রয়েছে, যে ডেটাকে স্টোর করা বা ডেটা সেখান থেকে অ্যাক্সেস করা কিন্তু খুব ডিফিকাল্ট, যার জন্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। কারণ প্রতিনিয়ত আমরা যেসব ট্রানজ্যাকশন করছি প্রচুর ডেটা তৈরি হচ্ছে। কেউ এটিএম এ পয়সা তুলছে, কেউ ইলেকট্রিক বিল পেমেন্ট করছে, কেউ হচ্ছে পেট্রোল নিচ্ছে তোমার কার্ড দিয়ে, বা কেউ ট্রেনের টিকিট কাটছে কার্ড দিয়ে। তো প্রতিনিয়ত কিছু ট্রানজ্যাকশন ঘটছে এবং সেই ট্রানজ্যাকশনের পরিমাণ কিন্তু বিশাল, তো প্রচুর ডেটা তৈরি হয়। এবং সেই ডেটাগুলোকে যদি প্রপারলি ম্যানেজ করা না যায়, তাহলে কিন্তু কোনো একটা পার্টিকুলার ডেটাকে কুইক অ্যাক্সেস করা খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। যার জন্য আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে থাকি। যখন আমরা যে কোনো সফটওয়্যার তৈরি হয় তখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ইউজ করে থাকি, যাতে কুইকলি ডেটা স্টোর করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো। ওকে, তো ডেটা অর্গানাইজেশন মানে ডেটা কিভাবে কম্পিউটারের মধ্যে স্টোর হবে এবং কিভাবে সেটা অ্যাক্সেস করব, এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড একটা ডেটাবেস ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার, এবং ডেটাবেস সম্পর্কে আমরা জানবো এখানে। এর সঙ্গে কিছু নতুন টেকনোলজি এখানে আমরা জানবো, যেমন বিগ ডেটা বা ডেটা মাইনিং বা ডেটা ওয়্যার হাউস। তো এই সব টপিক সম্পর্কে জানবো এই ইউনিটের মধ্যে। ওকে, তো শুরু করা যাক। ডেটা অর্গানাইজেশন। ডেটা অর্গানাইজেশন কি বলছে না, ডেটা অর্গানাইজেশন মিনস হাউ দ্য ডেটা ইজ রিপ্রেজেন্টেড হোয়াইল স্টোরিং ইন এ কম্পিউটার। তো কম্পিউটারের মধ্যে যখন ডেটা স্টোর হবে সেটা কিভাবে স্টোর হবে, যাতে যে কোনো ডেটা পরে যখন আবার স্টোর করব তখন খুব কুইকলি স্টোর করতে পারবো, সেখান থেকে কুইকলি যে কোনো ডেটা অ্যাক্সেস করতে পারবো, কুইকলি যে কোনো ডেটাকে আমরা ম্যানিপুলেট করতে পারবো, কোনো মডিফিকেশন করতে পারবো। ওকে, তো ডেটা অর্গানাইজেশন মানে হচ্ছে যে ডেটাকে কম্পিউটারের মেমোরিতে কিভাবে স্টোর রাখবো, যাতে খুব কুইকলি আমরা ডেটাকে স্টোর করতে পারি, ডেটাকে আপডেট করতে পারি, এবং যে কোনো ডেটাকে যখন তখন আমরা কুইকলি অ্যাক্সেস করতে পারি। ওকে, তো সেটাকে আমরা ডেটা অর্গানাইজেশন বলছি। ডেটা যে স্টোর হয় সেটা ডেটা কিরকম কিরকম হয়। তো ডেটা হতে পারে ক্যারেক্টার। ওকে, মানে সবকিছু ডেটাই কিন্তু ক্যারেক্টার দিয়ে তৈরি। ওকে, যেমন আমরা ডেটা বলতে কি বোঝায় না, ডেটা বলতে আমরা এরকম বোঝাই যে ধরছি কারো রোল নাম্বার পুট করতে হবে। ওকে, রোল নাম্বার সেটা কিরকম ধরনের হয়, এরকম 1 2 4 বা এরকম ধরনের 0042, এগুলো। তো এগুলো হচ্ছে নিউমেরিক ডেটা। আবার যখন বলি যে নেম টাইপ করতে, তখন নেম হচ্ছে কি সেখানে কিছু আলফাবেট থাকবে। ওকে, যে হচ্ছে রঘু, রঘু দে, বা অমল বিত্ত। ওকে, তো এইগুলো হচ্ছে কি না কিছু নেম। অ্যাড্রেস কি হচ্ছে না, অ্যাড্রেসও তাই কি হচ্ছে না এরকম লিখবো কলকাতা। ওকে, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে কিছু স্ট্রিং, এগুলো হচ্ছে কিছু নাম্বার। যদি আমি পার্সেন্টেজ অফ মার্কস তৈরি করি, পার্সেন্টেজ অফ মার্কস, তাহলে এরকম ধরনের হবে, ধরো পার্সেন্টেজ অফ মার্কস এরকম ধরনের যে 86.25। তো এটা হচ্ছে কি একটা নিউমেরিক ভ্যালু, রিয়েল নাম্বার, এগুলো ইন্টিজার নাম্বার, এগুলো টেক্সট। তো এইগুলো হচ্ছে সব ডেটা। ওকে, তো এই ডেটাগুলো কি দিয়ে তৈরি না, এই ক্যারেক্টার দিয়ে তৈরি। তো কম্পিউটারে ক্যারেক্টার বলতে কি বোঝায় না, ক্যারেক্টার মে বি ডিফাইন্ড অ্যাজ এ মোস্ট ফান্ডামেন্টাল এলিমেন্ট, একদম ফান্ডামেন্টাল এলিমেন্ট টু ডেভেলপ ডেটা। ডেটাকে তৈরি করতে গেলে মোস্ট ফান্ডামেন্টাল এলিমেন্ট। যেমন 86.25 এইটা একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার। তো এইগুলো দিয়েই তৈরি হচ্ছে কি না একটা ডেটা, মানে এটা পার্সেন্টেজ অফ মার্কস।
বা আমি বললাম যে রঘু দে, এই যে আর এ জি এইগুলো হচ্ছে কি না এক একটা করে ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার। ওকে, তো এই ক্যারেক্টার গুলো দিয়েই তৈরি হচ্ছে কি না ডেটা তৈরি হচ্ছে, আর সেই ডেটা দিয়েই তৈরি হয় ইনফরমেশন। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি। ওকে, তো ডেটা তৈরি করার যে মোস্ট ফান্ডামেন্টাল এলিমেন্ট রয়েছে সেগুলোকে আমরা ক্যারেক্টার বলছি। তো কতগুলো ক্যারেক্টার রয়েছে যেগুলো কিবোর্ডে অ্যাভেলেবেল রয়েছে। তো কিবোর্ডে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোই আমরা টাইপ করি। তো সেইগুলোকেই আমরা বলছি কি না ক্যারেক্টার। তো এখানে কি কি টাইপ করতে পারি না 26 খানা আপার কেস লেটার রয়েছে। ওকে, তো 26 খানা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, 26 খানা স্মল এ থেকে স্মল জেড। ওকে, তারপরে 0 থেকে 9 পর্যন্ত 10 খানা ডিজিট রয়েছে। ওকে, এরপরে রয়েছে লেস দেন, গ্রেটার দেন, প্লাস, মাইনাস, কিছু ব্র্যাকেট রয়েছে। ওকে, তো এগুলো হচ্ছে কিছু সিম্বল, কিছু অপারেটর, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ওকে, তো এইগুলো হচ্ছে কিছু সিম্বল এবং অপারেটর রয়েছে, এবং কিছু হোয়াইট স্পেস। ওকে, হোয়াইট স্পেস রয়েছে মানে স্পেস যেটা, তো সেইগুলোকে আমরা ক্যারেক্টার বলছি। ওকে, তো ক্যারেক্টার হচ্ছে যেটা মোস্ট ফান্ডামেন্টাল এলিমেন্টস, যেটা ডেটাকে তৈরি করতে সাহায্য করে। কিবোর্ডে যেগুলো অ্যাভেলেবল রয়েছে সেইগুলোকেই আমরা ক্যারেক্টার সেট বলি। ওকে, তো যেখানে আলফাবেট রয়েছে ক্যাপিটাল এবং স্মল লেটারের, কিছু ডিজিট রয়েছে যেটা নিউমেরিক ভ্যালু তৈরি করার জন্য, এবং অসংখ্য সিম্বল রয়েছে যেগুলোকে আমরা অপারেটর বলে থাকি, বা সিম্বল, অপারেটর এবং সিম্বল বলে থাকি। ওকে, অপারেটর মানে কিছু অ্যাকশন ঘটায়, যোগ বিয়োগ গুণ ভাগ করে, এবং কিছু সিম্বল রয়েছে এরকম ব্র্যাকেট রয়েছে, বা সেমিকোলন রয়েছে, কোলন রয়েছে, ডবল কোটেশন রয়েছে এইগুলোকে। ওকে, তো ক্যারেক্টার বোঝা গেল। এরপর হচ্ছে ফিল্ড। ফিল্ড হচ্ছে কি না যখন আমরা কোনো একটা টেবিল তৈরি করি, যখন একটা এরকম টেবিল তৈরি করি, টেবিলের কি হচ্ছে না যে কোনো টেবিলটা তো কোনো একটা পার্টিকুলার ক্যাটেগরি ডেটাকে স্টোর করার জন্য। তো ধরছি যে এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট। ওকে, তো স্টুডেন্ট টেবিলে কি থাকবে না রোল নাম্বার থাকবে একটা কলম, নেম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে। ওকে, এইগুলো, তো এইগুলোকে আমরা বলছি এক একটা কলম। তাহলে এই টেবিলে 3টে কলম রয়েছে, এই কলম নেম গুলোকেই আমরা বলছি ফিল্ড। ওকে, তো ফিল্ড ইজ অল্টারনেটিভলি নোন অ্যাজ কলম অফ এ টেবিল। তো টেবিলের যে কলম নেম গুলোকে আমরা এক একটাকে বলছি ফিল্ড। তো এই টেবিলের হচ্ছে 3খানা ফিল্ড রয়েছে। ইট স্পেসিফাইজ দ্য মেইন টু প্রপার্টিজ। ওকে, এটা কি করছে না দুটো প্রপার্টিজ কে স্পেসিফাই। কি দুটো প্রপার্টিজ না একটা হচ্ছে টাইপ অফ ডেটা, ডেটাটা টাইপটা কি, মানে ডেটাটা কি নিউমেরিক। ওকে, নিউমেরিক, না ডেটাটা হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার। ক্যারেক্টার তো দু ধরনের হতে পারে, হয় নিউমেরিক নাহলে ক্যারেক্টার। ওকে, তো টাইপ অফ ডেটা অ্যান্ড সাইজ অফ ডেটা, এবং এই যে নাম্বার হোক আর ক্যারেক্টার হোক তো কতটা সাইজের হবে। তো এই যে সাইজটা এখান থেকে এই যে এর সাইজটা কত হবে, এরকম তো নয় যে বিশাল বড় একটা সাইজ করব তাহলে হচ্ছে মেমোরি প্রচুর লাগবে। তো কারো নাম ছোট কারো নাম বড়, তো আমাদের একটা সাইজ কিন্তু দিতে হবে, ফিক্স সাইজ দিতে হবে যে যার মধ্যে সমস্ত নাম ঢুকে যেতে পারে। ওকে, এবং সেটা টাইপ, যেমন রোল নাম্বার কি হবে না এটা হচ্ছে নিউমেরিক টাইপ, নেম হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ, ডিপার্টমেন্ট হচ্ছে ক্যারেক্টার টাইপ। ওকে, আবার যদি পার্সেন্টেজ অফ মার্কস হতো সেটাও নিউমেরিক টাইপ। আবার নিউমেরিকের ভাগ আছে যেটা হচ্ছে ইন্টিজার টাইপ হতে পারে। ওকে, অথবা ডেসিমেল যেটা রিয়েল নাম্বার হতে পারে, ইন্টিজার হতে পারে আর রিয়েল নাম্বার হতে পারে। আর ক্যারেক্টারের আবার ভাগ আছে, সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে। ওকে, সিঙ্গেল ক্যারেক্টার যে কোনো একটা ক্যারেক্টার, যেমন মেলের জন্য এম লিখি, ফিমেলের জন্য এফ লিখি, তো এইগুলো হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার। আর একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে যেমন ডবল কোটেশনের মধ্যে লিখলাম ক্যালকাটা ইউনিভার্সিটি, বা ডবল কোটেশনের মধ্যে লিখলাম কলকাতা অ্যাড্রেস, তো বা ডিপার্টমেন্টের লিখলাম সে এটা হচ্ছে আইটিবিজি। ওকে, তো আইটিবিজি, তো ডবল কোটেশনের মধ্যে লিখলাম, তো এটাকে আমরা স্ট্রিং বলছি। ওকে, তো ফিল্ড কি করছে না দুটো জিনিস স্পেসিফাই করছে, টাইপ অফ ডেটা এন্ড সাইজ অফ ডেটা, কি টাইপের ডেটা এখানে স্টোর হবে এবং তার সাইজটা কত হবে। তো এটা হচ্ছে ফিল্ড ইন্ডিকেট করছে। ফর এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে যে এস নেম, স্টুডেন্ট নেম, এইগুলো হচ্ছে কি না এটা হচ্ছে কলম নেমকে বোঝাচ্ছে, যেগুলোকে আমরা কি বলি এটা ফিল্ড। আর এর একটা সাইজ যেটা আমাদের দিয়ে দিতে হবে, যে দ্য ভ্যালু অফ দ্য নেম ফিল্ড মাস্ট বি আলফাবেট অ্যান্ড দ্য সাইজ মে বি মোর দ্যান 100।
হ্যাঁ 100-এর উপরে হতে হবে, কারণ ইন্ডিয়াতে যে সব মানুষের নাম রয়েছে সেগুলো মোটামুটি 100 ক্যারেক্টারের বেশি রাখলেই ভালো হয়। ওকে, তো সেখানে সাইজটা আমাদের দিতে হবে। ওকে, তো এই হচ্ছে ফিল্ড। এরপর আসছে রেকর্ড। তো রেকর্ড আমরা জানি যে ডেটা দিয়েই তৈরি হয় রেকর্ড। ওকে, তো যখন কোনো একটা টেবিলের মধ্যে কোনো একটা পার্টিকুলার ডেটা, যার রোল নাম্বার হচ্ছে 3, যার নাম হচ্ছে পিউ দে, ওকে, যার ডিপার্টমেন্ট হচ্ছে সিএস, তো এইটাকে এক একটাকে আমরা বলছি রেকর্ড। ওকে, তো রেকর্ড মানে হচ্ছে এক একটা রো কে বোঝাচ্ছে। তো রেকর্ড অল্টারনেটিভলি নোন অ্যাজ ওয়ান রো, একটা রো টেবিলের, যেটাকে আমরা রেকর্ড বলি বা একটা ইনফরমেশন বলে থাকি। হোয়ার অল ডেটা ইজ দ্য রো আর রিলেটেড, যেখানে এর সঙ্গে রিলেশন রয়েছে, যে পিউর রোল নাম্বার কত না 3, তার ডিপার্টমেন্ট কি না সিএস, তো প্রতিটা ডেটার সঙ্গে প্রতিটা ডেটার কিন্তু রিলেশন রয়েছে। তো রেকর্ড হচ্ছে কি না সেট অফ রিলেটেড ডেটা। ওকে, সেট অফ রিলেটেড ডেটা। তো যে কোনো টেবিলের প্রতিটা রোকে আমরা কি বলছি না এক একটাকে রেকর্ড বলছি। তো যদি 10 জন স্টুডেন্টের ডেটা থাকে একটা স্টুডেন্ট টেবিলে, তাহলে 10খানা রেকর্ড আছে আমরা বলি। তো এক একটা রোকে আমরা রেকর্ড বলে থাকি, যেখানে যে ডেটাগুলো রয়েছে প্রতিটার সঙ্গে প্রতিটার রিলেশন রয়েছে। ওকে, তো রেকর্ডকে আমরা বলতে পারি সেট অফ রিলেটেড ডেটা। ওকে, ইট ইজ কনসিস্ট অফ মাল্টিপল ফিল্ড। ইয়েস, এটা হচ্ছে অনেকগুলো ফিল্ড নিয়ে তৈরি হয়। দেয়ারফর সামটাইমস ইট ইজ কল্ড রিলেটেড ফিল্ডস। ওকে, টু এ পার্টিকুলার এন্টিটি। তো পার্টিকুলার এন্টিটি মানে হচ্ছে এই যে পিউ দে, এ হচ্ছে কোন একটা স্টুডেন্ট যে হচ্ছে তার সমস্ত ডেটাকে এইটা বোঝাচ্ছে, এই একটা রোকে বোঝাচ্ছে। তো এই যে পার্টিকুলার স্টুডেন্ট, এটাকে আমরা এন্টিটি বলছি। ওকে, আর এন্টিটি সেট কি না অনেকগুলো স্টুডেন্টকে একসঙ্গে আমরা কি বলি না, অনেকগুলো স্টুডেন্টকে একসঙ্গে আমরা বলি স্টুডেন্ট। ওকে, তো আমরা বলি স্টুডেন্ট, তো এটা হচ্ছে এন্টিটি সেট। কিন্তু পার্টিকুলার এক একটা স্টুডেন্টকে আমরা বলি এন্টিটি। ওকে, পার্টিকুলার এক একটা স্টুডেন্টকে এন্টিটি। তো এক একটা এন্টিটির ডেটাকে কিন্তু এক একটা রোতে স্টোর করা হয়, যেটাকে আমরা রেকর্ড বলে থাকি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, স্টুডেন্ট নেম পলাশ বেরা, হোল্ডিং রোল নাম্বার 23, ডিপার্টমেন্ট হচ্ছে কমার্স। ওকে, হিয়ার রেকর্ড ইজ কনসিস্ট অফ রোল নেম এবং ডিপার্টমেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট যে এন্টিটি সেট রয়েছে সেখানে হচ্ছে রোল নেম ডিপার্টমেন্ট, এই তিনটেকে আমরা কি বলছি না, এগুলোকে বলছি আমরা ফিল্ড। আর এই ফিল্ডে হচ্ছে 23 রোল পলাশ বেয়ারা নাম ডিপার্টমেন্ট কমার্স ডিপার্টমেন্টটা, এইগুলোকে আমরা বলছি এক একটা ডেটা, এবং তাদের মধ্যে একটা রিলেশন তৈরি রয়েছে। তো রিলেটেড ডেটা, তো এটাকে আমরা পার্টিকুলারলি রেকর্ড বলতে পারি কোন একটা পার্টিকুলার এন্টিটি পলাশ বেয়ারা। এরপর হচ্ছে ফাইল। ফাইলকে আমরা অল্টারনেটিভলি নোন অ্যাজ অনেক সময় বলে থাকি যে টেবিল। তো টেবিল মানে একটা ফাইল মানে হচ্ছে একটা গোটা টেবিল বলতে পারি একটা ডেটাবেসে। ওকে, তো ফাইল কি না পার্টিকুলার কোনো একটা অর্গানাইজেশনের মধ্যে, যে হচ্ছে কলেজের মধ্যে স্টুডেন্ট সম্পর্কে যে একটা টেবিল রয়েছে, যাতে স্টুডেন্টের পুরো ডিটেলস রয়েছে, সমস্ত স্টুডেন্টের ডিটেলস রয়েছে, তো সেইটাকে আমরা একটা ফাইল বলে থাকি। ওকে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। অনেকগুলো ডেটাকে একসঙ্গে, অনেকগুলো ডেটা, এই একটা ডেটা একজনের, এটা ধরো শ্যামলের, এটা আছে ধরো বিমল, এটা হচ্ছে কমলা, এটা রহিম, এটা ধরো অমিত। তো এদের সবার রেকর্ড যে আছে একসঙ্গে রিলেটেড রেকর্ড রয়েছে। তো একসঙ্গে অনেকগুলো রিলেটেড ডেটাকে, সেটাকে আমরা বলি ফাইল। একসঙ্গে অনেকগুলো রিলেটেড ডেটাকে, ওকে, বা সেট অফ রেকর্ডস কে আমরা বলতে পারি ফাইল। ফাইল জেনারেলি স্টোর হয় কোথায় না সেকেন্ডারি স্টোরেজে। সেকেন্ডারি স্টোরেজ মানে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি চিপ, তো সেই জায়গাতে স্টোর হয়। কারণ ফাইলকে আমরা ইউজ করব ফিউচার ইউজের জন্য, পরে যখন ইউজ হবে কোনো মডিফিকেশনের জন্য বা কি ডেটা স্টোর ছিল সেটাকে অ্যাক্সেস করার জন্য। তো ফাইল জেনারেলি স্টোর হয়ে থাকে আমরা সেকেন্ডারি মেমোরিতে স্টোর করি, যেটা হচ্ছে হার্ড ডিস্ক বলে বা পেন ড্রাইভ বা ডিভিডির মধ্যে স্টোর করে রাখি ফাইলকে ফিউচার ইউজের জন্য। এরপর আসছে টেবিল। তো টেবিল হচ্ছে কি না, টেবিল ইজ এ রিলেটেড ডেটা অর ইন এ টেবুলার ফর্ম। ওকে, টেবুলার ফর্ম মানে টেবিল আকারে। টেবুলার ফর্ম মানে যেখানে সেট অফ রো থাকবে, ওকে, এবং যেখানে সেট অফ কলম থাকবে, এটাকে আমরা একটা টেবিল বলে থাকি। ওকে, ইট ইজ কনসিস্ট অফ রো অ্যান্ড কলমস।
তো যেমন হচ্ছে স্টুডেন্ট টেবিল, সেখানে স্টুডেন্টদের রেকর্ড থাকবে। এমপ্লয় টেবিলে এমপ্লয়ের রেকর্ড থাকবে। কাস্টমার টেবিলে কাস্টমারের ডিটেলস থাকবে। প্রোডাক্ট টেবিলে প্রোডাক্টের ডিটেলস, ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্টের ডিটেলস থাকবে। টিচার টেবিলে টিচারদের ডিটেলস থাকবে। প্রজেক্ট টেবিলে প্রজেক্টের ডিটেলস, ডক্টরের, পেশেন্ট, এরকম ধরনের অ্যাডমিট টেবিল, পারচেজ টেবিল, অ্যাডমিশন টেবিল, এরকম বিভিন্ন ধরনের টেবিল কিন্তু আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজ করে থাকি, যেখানে পার্টিকুলার কোনো একটা এন্টিটি সেটের ডেটা স্টোর হয়ে থাকে। যেমন এখানে একটা দেয়া রয়েছে, এটা হচ্ছে কি না, এটা হতে পারে যে হচ্ছে স্টুডেন্ট টেবিল। তো স্টুডেন্ট টেবিলে এটা হচ্ছে রোল নাম্বার, এটা হচ্ছে নাম, মেল, মানে জেন্ডার, আর হচ্ছে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর যদি এমপ্লয়ি হতো তাহলে এই রোলের জায়গায় আমরা লিখতাম এমপ্লয়ি আইডি, কাস্টমার যদি হতো সিআইডি লিখতাম, কাস্টমার আইডি। হ্যাঁ, যদি এটা পেশেন্ট যদি হতো পিআইডি লিখতাম, টিচার যদি হতো টিআইডি লিখতাম, ডিআইডি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এরকম হতো। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ডিপার্টমেন্টের নাম তখন ডি নেম, হ্যাঁ, ডিপার্টমেন্টে তো জেন্ডার হয় না, তখন এইটা থাকবে না। তো বিভিন্ন ধরনের টেবিলের জন্য টেবিলের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হয়, নাম্বার অফ কলম ডিফারেন্ট হয়ে যায়, কলম নেম গুলো ডিফারেন্ট হয়ে যায়, প্রতিটা কলমের সাইজ ডিফারেন্ট হয়ে যায়। যেমন যদি আমি বলি স্টুডেন্ট নেম, তাহলে হচ্ছে যা সাইজ হবে তার থেকে ডিপার্টমেন্ট নেম সেটা ছোট ছোট সাইজের হয়। কম্পিউটার সায়েন্স বা কমার্স বা ম্যাথামেটিক্স তো ছোট ছোট সাইজের হয়, তো সেখানে সাইজটাও একটা ম্যাটার করে। তো টেবিল হচ্ছে কি না, এরকম সেট অফ রো অ্যান্ড কলমস, বা আমরা বলতে পারি যে এই যে রিলেটেড ডেটা রয়েছে, এই যে অমিত কুমার রয়েছে, এর রোল নাম্বার কত না, এটা এর জেন্ডার কত না, এদের সঙ্গে এর রিলেশন, এর সঙ্গে এর রিলেশন, বা এর সঙ্গে এর রিলেশন, এর সঙ্গে এর রিলেশন রয়েছে। তো এই সেট অফ রিলেটেড ডেটাকে আমরা কি বলছি, রেকর্ড বলছি। এই একটা রেকর্ড, এই একটা রো রেকর্ড, এই একটা রেকর্ড, এগুলোকে এক একটা রো এক একটা রোকে আমরা রিলেটেড রেকর্ড বলে থাকি, আর রেকর্ড গুলো হচ্ছে রিলেটেড ডেটা। আর অনেকগুলো রেকর্ডকে নিয়ে আমরা তৈরি করছি কি না, টেবিল তৈরি করছি। যেই টেবিলের কি থাকে না, এগুলো হচ্ছে ফিল্ড বা কলম নেম বলা হয়, যেগুলো কি করে না, যেগুলো প্রতিটা টেবিলের ক্ষেত্রে কিন্তু ভ্যারি করতে থাকে যে কি কি হবে, কোনগুলো থাকবে কোনগুলো থাকবে না। যেমন ধরো এমপ্লয়ি আইডির ক্ষেত্রে সেখানে কি এমপ্লয়ি ডেফিনেটলি একটা স্যালারি বলে অ্যাড হয়ে যাবে, ওকে, স্যালারি। বা স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস। হ্যাঁ, তো কাস্টমারের ক্ষেত্রে কি হবে না, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওইগুলো দরকার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ডেটাবেস। ডেটাবেস কি না, একটা অর্গানাইজেশন চালাতে গেলে একটা টেবিলে হয় না, সেখানে অনেকগুলো টেবিল লাগে। যেমন কলেজের ক্ষেত্রে কি হচ্ছে না, স্টুডেন্ট বলে একটা টেবিল তৈরি হয়, টিচার বলে একটা টেবিল তৈরি হয়, বা ডিপার্টমেন্ট বলে একটা টেবিল তৈরি হয়। হ্যাঁ, কোন স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে পড়ে তার জন্য একটা টেবিল তৈরি হয়, অ্যাডমিশন বলে। ওকে, তো স্টুডেন্ট বলে একটা টেবিল তৈরি হবে, অ্যাডমিশন বলে একটা টেবিল তৈরি হবে, আর ডিপার্টমেন্ট বলে একটা টেবিল তৈরি হবে। ওকে, এখানে ডিপার্টমেন্টের ডিটেলস থাকবে, এখানে কোন কোন রোল নাম্বার কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে সেটা থাকবে, আর এখানে স্টুডেন্ট, তার নাম, তার অ্যাড্রেস, এগুলো সব থাকবে। ওকে, তো অনেকগুলো টেবিল নিয়ে তৈরি হয় কি না ডেটাবেস। তো এটা হচ্ছে কি না, একটা কলেজ ডেটাবেসের ক্ষেত্রে এইসব টেবিলগুলো থাকবে। যদি ব্যাংকের ডেটাবেস হয় সেখানে কিন্তু ব্যাংক রিলেটেড ডেটাগুলো থাকবে, মানে সেখানে কাস্টমার থাকবে, সেখানে প্রোডাক্ট থাকবে, কোন কাস্টমার কোন প্রোডাক্ট নিয়েছে সেটা থাকবে, বা অ্যাকাউন্ট থাকবে, লোন বলে একটা টেবিল থাকবে। বা আমরা যদি বলি শপিং মলের ক্ষেত্রে কি হবে না, প্রোডাক্ট বলে একটা টেবিল থাকবে, যেখানে প্রোডাক্টের ডিটেলস থাকবে, কাস্টমার বলে একটা টেবিল থাকবে, যেখানে কাস্টমার ডিটেলস থাকবে, সেখানে পারচেজ বলে একটা টেবিল থাকবে, যে কোন কাস্টমার কোন প্রোডাক্ট নিয়েছে সেটার সঙ্গে সেটাকে রেকর্ড রাখার জন্য, বা কবে কিনেছে সেই বিল তৈরি করার জন্য, সেটা সেখানে বিল নাম্বার এবং ডেট অফ বিলিং সেটা স্টোর করে রাখার জন্য টেবিল তৈরি হয়। তো অনেকগুলো টেবিলকে একসঙ্গে আমরা বলি ডেটাবেস, কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের ক্ষেত্রে। তো এই কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, এই যে টেবিলে এই ডেটাগুলো কি হচ্ছে, সব ইন্টার রিলেটেড, এবং এই টেবিলের একটা টেবিলের সঙ্গে অন্য টেবিলের ডেটাটাও কিন্তু রিলেটেড রয়েছে, যে এখানে কোন স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টে পড়ছে তার কিন্তু রিলেশন এখানে তৈরি হয়েছে। তো এইভাবে তৈরি হয়েছে। তো সেখান থেকে আমরা বুঝতে তো এখানে ডেটাগুলো রয়েছে কি, বিভিন্ন টেবিলে ডেটা রয়েছে কিন্তু তারা একসঙ্গে রিলেটেড, সেই জন্য আমরা বলি কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, যেটাকে আমরা ডেটাবেস বলে থাকি। ওকে, বা আমরা বলতে পারি যে কালেকশন অফ টেবিলস। তো ডেটাবেস মে বি ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অফ ইন্টাররিলেটেড ডেটা স্টোরড টুগেদার, একসঙ্গে স্টোরড হয়। ওকে, একসঙ্গে স্টোরড হয় টু সার্ভ মাল্টিপল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যে কোনো অ্যাপ্লিকেশনকে সার্ভ করার জন্য। তো কোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে ডেটা একটা জায়গায় স্টোর হয়েছে বিভিন্ন টেবিলের মধ্যে। ওকে, বিভিন্ন টেবিলের মধ্যে এই ডেটাগুলো স্টোর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কম্পিউটার থেকে কিন্তু স্টোর হচ্ছে, এখানে বিভিন্ন কম্পিউটার থেকে স্টোর হচ্ছে। ওকে, আর এই ডেটাগুলোকে দেখার জন্য যারা পাবলিক রয়েছে, যারা দেখতে চাইছে, তারা কিন্তু অন্য একটা কম্পিউটার বা মোবাইল থেকে সেখান থেকে দেখতে পাচ্ছে। তো এ দেখছে হয়তো টিচারের ডিটেলস,
কেউ হয়তো দেখছে ডিপার্টমেন্টের ডিটেলস, কেউ হয়তো দেখছে তার রেজাল্ট বেরিয়েছে কোন একটা স্টুডেন্ট। ওকে, তো মাল্টিপল অ্যাপ্লিকেশন, তো কেউ রেজাল্ট দেখছে, কেউ হচ্ছে টিচারের ডিটেলস দেখছে, কেউ কি কি ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল হয়েছে সেইগুলো দেখছে। তো মাল্টিপল অ্যাপ্লিকেশনকে সার্ভ করার জন্য ডেটা একটা জায়গায় স্টোর করা হয়। তো সেই জন্য কি বলছে না, ডেটাবেস মে বি ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। ডেফিনেটলি এটা কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, যেটা স্টোরড টুগেদার, একসঙ্গে স্টোর হবে টু সার্ভ মাল্টিপল অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশনকে সার্ভ করার জন্য। এক্সাম্পল কি রয়েছে না ডেটাবেসের, যেমন কলেজ ডেটাবেস, এখানে সেট অফ টেবিলস রয়েছে, স্টুডেন্ট, অ্যাডমিশন, ডিপার্টমেন্ট, টিচার। ব্যাংকের ক্ষেত্রে লোন, কাস্টমার, এমপ্লয়ি, প্রোডাক্ট, এইসব। শপিং মলের ক্ষেত্রে প্রোডাক্ট, কাস্টমার, এইসব। হসপিটালের ক্ষেত্রে কি না পেশেন্ট, ডক্টর, অ্যাডমিশন, এইসব থাকবে। কোম্পানির ক্ষেত্রে প্রজেক্ট, এমপ্লয়ি, আর হচ্ছে ওয়ার্ক, কোন প্রজেক্টে কে কাজ করছে, বা অ্যাসাইনমেন্ট, জব অ্যাসাইনমেন্ট বলে একটা টেবিল থাকবে, যেখানে কোন এমপ্লয়ি কোন কাজ করছে সেটা বোঝার জন্য। তো ডেটাবেস বোঝা গেছে যে কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশনে ডেটাকে স্টোর করে রাখার জন্য অনেকগুলো টেবিল ইউজ করা হয়, যেখানে টেবিলের সমস্ত ডেটা একে অপরের সঙ্গে রিলেটেড রয়েছে। তো ডেটাবেস হচ্ছে কি না সেট অফ ইন্টার রিলেটেড ডেটা স্টোর টুগেদার, একসঙ্গে স্টোর হয় একটা জায়গাতে, টু সার্ভ মাল্টিপল অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে সার্ভ করার জন্য, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে তোমার সার্ভিস প্রোভাইড করার জন্য। যেমন ট্রেনের ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ট্রেনের ডিটেলস কিন্তু আপডেট হচ্ছে, একটা জায়গায় স্টোর হচ্ছে, এবং সেখান থেকে যে কেউ যে কোনো সময় যখন ট্রেনের রিজার্ভেশন করবে সে কিন্তু অ্যাক্সেস করতে পারছে। কেউ ট্রেন নাম্বার দেখতে চাইছে, কেউ হচ্ছে সিট অ্যাভেলেবিলিটি আছে কিনা দেখতে চাইছে। তো বিভিন্ন ধরনের কিন্তু অ্যাপ্লিকেশনকে সার্ভ করার জন্য ডেটাগুলো ইউজ হয়ে থাকছে। তো এখানে একটা কলেজ ডেটাবেসের একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। ওকে, তো এখানে যে স্টুডেন্ট বলে একটা টেবিল দেওয়া রয়েছে, অ্যাডমিশন বলে, আর ডিপার্টমেন্ট বলে একটা টেবিল রয়েছে। তো এখানে দেখা যায় কি হচ্ছে না, এই যে রোল নাম্বার কালার দিয়ে দেওয়া রয়েছে, রোল নাম্বার R001, এখানে R001 কি করেছে, সে ডিআইডি, ডিপার্টমেন্ট আইডি 002, ডিপার্টমেন্ট আইডি 002 মানে এইটা বোঝাচ্ছে। ওকে, সে কোন ডিপার্টমেন্টে পড়ে, ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ে। ওকে, সেখানে ইনটেক ক্যাপাসিটি কত না এইচওডি কে সেটা বোঝাচ্ছে। তার মানে এই ডেটার সঙ্গে এরকম রিলেশন রয়েছে, এই ডেটার সঙ্গে এটা রিলেশন রয়েছে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি না, R002 নাম হচ্ছে বিমল জানা, ফিমেল, বাগনান। সে কি করছে না, সে একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, সে D001, D001 মানে এইটা। ওকে, তো এইভাবে প্রতিটা ডেটা কিন্তু এইভাবে স্টোর হয়ে থাকে। ওকে, তো এখান থেকে আমরা যদি বলি আচ্ছা, এই যে সাকেত লাল, এ কোন ডিপার্টমেন্টে পড়ে, তো সাকেত লালের রোল নাম্বার কত, R003। R003 কি করছে না D003 তে ভর্তি হচ্ছে, D003 মানে কম্পিউটারে ভর্তি হচ্ছে। বা আমি যদি বলি এখানে যে আচ্ছা, কলকাতায় বাড়ি কোন কোন স্টুডেন্টের, তো কলকাতায় বাড়ি কে কে না অমিত আর হচ্ছে রহিম। তো এইভাবে আমরা কিন্তু ডেটাকে স্টোর করে রাখি, যাতে যে কোনো সময় আমরা যে কোনো ডেটাকে বের করে নিতে পারবো। বা আমি বললাম যে আচ্ছা, টোটাল কতগুলো স্টুডেন্ট রয়েছে, তো 1 2 3 4 5, 5 জন। আমি বললাম আচ্ছা কটা ডিপার্টমেন্ট রয়েছে, 3টে ডিপার্টমেন্ট রয়েছে। আমি যদি বলি আচ্ছা, বিমল জেনা যে ডিপার্টমেন্টে পড়ে তার ডিপার্টমেন্টের ইনটেক কত, তো বিমল জানা R002, R002 মানে D001, D001 মানে ম্যাথামেটিক্স, সেখানে ইনটেক কত না 20 জন। বা আমি বলতে পারি সিডির আন্ডারে কোন স্টুডেন্ট পড়াশোনা করে, তো সিডি হচ্ছে কি D002, D002 হচ্ছে কি না R001, R001 মানে অমিত কুমার, অমিত কুমার সিডির আন্ডারে পড়াশোনা করে। তো এইভাবে ডেটাগুলো কিন্তু ডেটাবেসে স্টোর হয়ে থাকে বিভিন্ন অর্গানাইজেশন। এটা হচ্ছে কলেজের ক্ষেত্রে বললাম। এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে না কোন কাস্টমার, তার অ্যাকাউন্ট কি রয়েছে, তার লোন আছে কিনা, এখান থেকে আমরা জানতে পারবো। তো এখান থেকে আমি যদি বলি আচ্ছা, মনীষা সি, এ কি লোন নিয়েছে, যদি লোন নিয়ে থাকে কত টাকা লোন নিয়েছে। ওকে, তো মনীষা সি, এর হচ্ছে C004, তো এখানে হচ্ছে C004, C004। ওকে, C004 হচ্ছে কোথায় না C004, ইয়েস এইটা। তো এর অ্যাকাউন্ট নম্বর হচ্ছে AB005, AB005, AB005 কি লোন নিয়েছে, না নেয়নি। ওকে, এর ব্যালেন্স কত রয়েছে, C004 এর ব্যালেন্স কত রয়েছে না, এর অ্যাকাউন্ট নাম্বার দুটো অ্যাকাউন্ট রয়েছে, এই একটা এই একটা। তো একটাতে 13,000 টাকা রয়েছে, একটাতে 30,000 টাকা রয়েছে। তো টোটাল 43,000 টাকা রয়েছে।
ওকে, তো এই হিসাবে আমরা কিন্তু কোনো কাস্টমার অ্যাকাউন্ট অনেকগুলো থাকতে পারে বা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, তো সে ট্যাক্স আদৌ দিয়েছে কিনা, কোন ব্যাংকে কত টাকা জমা পড়েছে, এইভাবে কিন্তু সরকার হিসাব রাখছে। ওকে, তো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই এখানে। বা আমি বলতে পারি যে আচ্ছা, যে আম, আহ, এই যে ধরো এইটা এই লোন এই লোনটা ধরো সে হচ্ছে পেমেন্ট করছে না, সে ইনস্টলমেন্ট পেমেন্ট করছে না, তো এই লোনের তার বাড়ি কোথায় আমাকে জানতে হবে, কারণ সেখানে আমাকে নোটিশ ধরাতে হবে। তো L003, L003 যে লোন নাম্বার, সেখানে কিন্তু পেমেন্ট ঠিক মতো হচ্ছে না। তাহলে এই লোনের অ্যাকাউন্ট নাম্বার কি না AB003। AB003 কি মানে হচ্ছে, AB003 মানে এইটা। তো এইটা হচ্ছে কি কাস্টমার C003। C003 মানে কে না সাকেত লাল, এর বাড়ি কোথা না হাওড়া। এখানে ফুল অ্যাড্রেস থাকবে, সেই জায়গাতে গিয়ে নোটিশ ধরিয়ে দিতে পারো। ওকে, তো এইভাবে বিভিন্ন টেবিলের মধ্যে ডেটাগুলো স্টোর থাকে এবং প্রতিটা ডেটা কিন্তু প্রতিটা ডেটার সঙ্গে রিলেটেড রয়েছে। ওকে, এখানে প্রতিটা টেবিলের ডেটা কিন্তু একটা একটার সঙ্গে রিলেশন রয়েছে। ওকে, একটা একটার সঙ্গে রিলেশন রয়েছে। তো এটা হচ্ছে ব্যাংকের ডেটাবেসের ক্ষেত্রে। সেম জিনিস একটা শপিং মলের ডেটাবেসের ক্ষেত্রে, এই যে কাস্টমার পারচেজ এন্ড প্রোডাক্ট। আমি যদি বলি এই শাড়িটা কে কিনেছে, সে এই শাড়িটা কোন জায়গাতে আমাকে পাঠাতে হবে, এই শাড়িটা কোন জায়গাতে পাঠাতে হবে দেখা যাক। এই যে P001 এইটা এর সঙ্গে রিলেশন রয়েছে। P001 মানে C002, C002 হচ্ছে বিমল জেনা। ওকে, এর বাড়ি কোথায় না বাগনানে। বা আমি বললাম এই টিভিটা কোথায় পাঠাবো। ওকে, তাহলে দেখা যাক টিভিটা কোথায় যাবে। না এই যে কালার দিয়ে আমি একটা ম্যাচিং করিয়ে রেখেছি। তো এই টিভিটা হচ্ছে P004। P004 মানে হচ্ছে ওর কাস্টমার আইডি কত, কাস্টমার আইডি কত না C005। C005 মানে হচ্ছে শেখ রহিম। তো এর বাড়ি কোথায় না কলকাতাতে পাঠাতাম। ওকে, বা আমি বললাম যে এরকম ধরনের যে আচ্ছা, অমিত কুমারকে কত টাকা পেড করতে হবে, অমিত কুমারকে। তো C001 এ কি করেছে, দুটো প্রোডাক্ট কিনেছে, C001, C001। এই দুটো প্রোডাক্ট কি, এটা P002 আর P006। P002 মানে এই টাকাটা, আর P006 মানে এই টাকাটা 2000 টাকা। তো 2550 টাকা তাকে পেড করতে হবে, কারণ এই দুটো প্রোডাক্ট কিনেছে। তো প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট থাকবে, কাস্টমার লিস্টে কাস্টমার থাকবে, আর কোন কাস্টমার কোন প্রোডাক্ট কিনেছে সেইটা হচ্ছে কি না কোন ডেটে, সেটা হচ্ছে পারচেস টেবিলে থাকবে। তো এইভাবে আমরা শপিং মলের ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, ওকে, কিন্তু ইম্পর্টেন্ট টার্ম রয়েছে এখানে জানতে হবে। সেই ইম্পর্টেন্ট টার্ম কি না, যেমন এই টেবিলটা হচ্ছে স্টুডেন্টদের, তো এটা হচ্ছে স্টুডেন্ট। তো এইটাকে আমরা বলছি একটা এন্টিটি সেট, পুরো স্টুডেন্টকে আমরা বলছি এন্টিটি সেট। আর পার্টিকুলার এই এন্টিটি বলতে কে না, এই অমিত কুমার একটা এন্টিটি, বিমল একটা এন্টিটি, সাকেত লাল একটা এন্টিটি। ওকে, তো একটা রিয়েল টাইম যে অবজেক্ট, রিয়েল টাইম অবজেক্ট, অমিত কুমার একটা রিয়েল টাইম অবজেক্ট, বিমল যেন একটা রিয়েল টাইম, ওকে মানে ওদের এক্সিস্টেন্স রয়েছে। ওকে, বা ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট বলে একটা এক্সিস্টেন্স রয়েছে, বা ফিজিক্স ডিপার্টমেন্টে একটা এক্সিস্টেন্স রয়েছে, রিয়েল টাইম অবজেক্ট। তো এই রিয়েল টাইম অবজেক্টকে আমরা এন্টিটি বলছি, আর অনেকগুলো এন্টিটিকে নিয়েই হচ্ছে কি এন্টিটি সেট, যেমন ডিপার্টমেন্ট, এখানে ক্ষেত্রে স্টুডেন্ট। ওকে, আচ্ছা, এবার এইগুলোকে তো আমরা বললাম যে এগুলো হচ্ছে কলম বা ফিল্ড বলা হয়, এগুলোকে কলম বলা হয় অথবা ফিল্ড বলা হয়। আর এই রো বা রেকর্ড বা টুপল বলা হয়, টুপল। ওকে, তো এইগুলোকে এক একটাকে আমরা বলি রো বা রেকর্ড। এটা যেমন এইটা হচ্ছে কি একটা রো বা রেকর্ড, বা আমি বলি টুপল। আর অ্যাট্রিবিউট কোনগুলো বলা হচ্ছে, এইগুলোকে এক একটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট মানে হচ্ছে প্রপার্টিজ। তো স্টুডেন্টের ক্ষেত্রে যেমন রোল, স্টুডেন্ট নেম, এজ, ডিপার্টমেন্ট থাকবে। ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রপার্টিজ কি, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ইনটেক ক্যাপাসিটি, এইচওডি থাকবে। ওকে, এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট মানে ক্যারেক্টারিস্টিক্স। এমপ্লয়ের ক্ষেত্রে কি কি হবে না, এমপ্লয় আইডি হবে, এমপ্লয় নেম হবে, এমপ্লয় অ্যাড্রেস হবে, ডেট অফ জয়নিং হবে, স্যালারি হবে, ডেজিগনেশন হবে, এইগুলো হবে। তো এইগুলো হচ্ছে একটা এন্টিটি সেটের ক্যারেক্টারিস্টিককে রিপ্রেজেন্ট করা হয় অ্যাট্রিবিউট দিয়ে। ওকে, আর প্রাইমারি কি বলতে কি বোঝাচ্ছে না, প্রাইমারি কি মানে কোন একটা টেবিলের যেইটা ইউনিক হবে, যেই ভ্যালুটা ইউনিক, যেমন রোল নাম্বার সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়, সেই ইউনিক ভ্যালু যেগুলো হবে সেগুলোকে আমরা প্রাইমারি কি বলি। যেমন ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে ইউনিক। ওকে, কিন্তু এস নেম অমিত কুমার, কারো নাম অমিত কুমার হতেই পারে, তার এজও কিন্তু এখানে 17-17ই হতে পারে, সেও কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়তে পারে বা ম্যাথামেটিক্সে পড়তে পারে। তো এই তিনটা তো সেমই হতে পারে। তো এমন কিছু কিছু তাহলে কোন কিভাবে আইডেন্টিফাই করব কোন একটা স্টুডেন্টকে, পার্টিকুলার কোন একটা স্টুডেন্টকে, তো এই রোল নাম্বার ধরে আইডেন্টিফাই করব।
ওকে, তো যেটা হচ্ছে ইউনিক ভ্যালু হয় সেটাকে আমরা বলছি প্রাইমারি কি। আর ফরেন কি কি না, এই টেবিলের মধ্যে দেখো একটা ডিপার্টমেন্ট আইডি যোগ করা আছে, যেটা কি হচ্ছে না রিলেশন তৈরি করছে এর মধ্যে। যেমন আমি যদি বলি যে ওকে শেখ রহিম এ কোন ডিপার্টমেন্টে পড়ে, না D003 কম্পিউটার ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো এখানে তীর চিহ্ন দিয়ে দেখানোই রয়েছে যে কে কোন ডিপার্টমেন্টে পড়ে, ওইটা D003 তীর চিহ্নটা একটু এই দিকে হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কে কোন ডিপার্টমেন্টে পড়ে। তাহলে এই যে কলমটা, এই কলমটা কি হচ্ছে এই প্রাইমারি কির সঙ্গে অন্য একটা টেবিলের প্রাইমারি কির সঙ্গে কিন্তু রিলেশন তৈরি করে রেখেছে, সেই জন্য কি দুটো টেবিল কানেক্টেড হয়ে রয়েছে। তো যে কানেক্ট করছে তাকে আমরা বলছি ফরেন কি। তো ফরেন কি হচ্ছে একটা রেফারেন্স কি, যেটা অন্য আর একটা টেবিলের প্রাইমারি কি, যে দুটো টেবিলকে জয়েন করতে সাহায্য করে, সেটাকে আমরা বলছি ফরেন কি। ওকে, যেমন এখানের ক্ষেত্রে কি ছিল, এটার ক্ষেত্রে ফরেন কি কি রয়েছে, ফরেন কি কি না, এই দেখো এই যে এইটার সঙ্গে এটা রিলেশন হয়েছে আর এইটার সঙ্গে এইটা রিলেশন হয়েছে, তাহলে এইটা হচ্ছে এর প্রাইমারি কি, এটা এর হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কি, আর এই দুটো হচ্ছে কি ফরেন কি, কারণ এখানে তিনটে টেবিল যোগ করা আছে, সেই জন্য দুটো ফরেন কি লাগবে। যদি দুটো টেবিলকে যোগ করতে হয় তাহলে একটা, তিনটে করলে তিনটে টেবিলকে যোগ করতে গেলে দুটো ফরেন কি লাগবে, চারটে টেবিলকে জয়েন করতে গেলে তিনটে ফরেন কি লাগবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। ওকে, বা আমরা এর ক্ষেত্রে গিয়ে দেখতে পারি যে এখানে কি রয়েছে, এটা হচ্ছে প্রাইমারি কি, একটা কাস্টমারের প্রাইমারি কি কাস্টমার আইডি, লোনের এটা হচ্ছে প্রাইমারি কি। আর এখানে এই যে অ্যাকাউন্ট নম্বর, এই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে এটা এটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বরও কিন্তু প্রাইমারি কি। আর এই সিআইডি, এই কাস্টমার আইডি এর সঙ্গে কিন্তু এর রিলেশন রয়েছে। ওকে, আবার এখানে দেখো এই অ্যাকাউন্ট নম্বর এর সঙ্গে কিন্তু এর রিলেশন রয়েছে। তার মানে এইটা হচ্ছে কি ফরেন কি, এটা হচ্ছে প্রাইমারি কি, এই টেবিলে কানেক্ট করার জন্য এইটা হচ্ছে ফরেন কি, আর এই টেবিল আর এই টেবিলের মধ্যে কানেকশন করার জন্য এই সিআইডিটা হচ্ছে ফরেন কি। ওকে, আর প্রতিটা টেবিলেই কিন্তু একটা করে কি রয়েছে না প্রাইমারি কি রয়েছে, আর দুটো ফরেন কি রয়েছে দুটো টেবিলকে কানেক্ট করার জন্য। ওকে, তো এইভাবে আমরা কি ফরেন কি এবং প্রাইমারি কি সাহায্য মানে বিভিন্ন কি ইউজ করে থাকি। কোনো টেবিলের পুরো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য প্রাইমারি কি, এবং ফরেন কি হচ্ছে দুটো টেবিলকে কানেক্ট করার জন্য রিলেশন তৈরি করার জন্য আমরা কিন্তু ফরেন কি ইউজ করে থাকি। এরপর আসবো ডেটা প্রসেসিং সিস্টেম ক ধরনের রয়েছে, ডেটা প্রসেস হবে তো তার ওয়ে কি রয়েছে, কিভাবে ডেটা প্রসেস হয়। তো ডেটা প্রসেসিং সিস্টেম মে বি ডিফাইন্ড অ্যাজ এ সিস্টেম কি হচ্ছে না থ্রু হিজ ডেটা ইজ এন্টার্ড, ডেটা হচ্ছে এন্টার্ড হবে, যে কোনো ডেটা প্রসেসিং সিস্টেমে ডেটা আগে স্টোর হবে এন্টার হবে, তারপরে সামারাইজড হবে, তারপরে আলাদা আলাদা করা হবে ক্যাটেগরাইজড, তারপরে ক্যাটেগরাইজ করা হবে, তারপরে অ্যানালাইসিস করা হবে এবং সেটা হচ্ছে কনভার্ট করা হবে ইনফরমেশনে। তো কিভাবে হচ্ছে না একটা কম্পিউটার সিস্টেম মানে শুধু কম্পিউটার নয়, কম্পিউটার সিস্টেম মানে এখানে কোনো একটা সফটওয়্যার সিস্টেমও হতে পারে। ধরছি আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে কি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কি হচ্ছে না ডেটা আসছে, বিভিন্ন জায়গা থেকে ডেটা আসছে। ওকে, ডেটাগুলো কি হচ্ছে এন্টার হওয়ার পর সেটা সামারাইজড হচ্ছে, ক্লাসিফাই হচ্ছে, কোন টাইপের ডেটা কোথায় স্টোর হবে, কোন টেবিলে কোথায় স্টোর হবে সেটা ঠিক হচ্ছে। সব টেবিলেই তো সব ডেটা স্টোর হয় না, বিভিন্ন টেবিলে কিন্তু বিভিন্ন ধরনের ডেটা স্টোর হচ্ছে, সেটা অ্যানালাইজ করছি এবং সেটাকে কনভার্ট করছি ইনফরমেশন। ওকে, তো এই যে প্রসেস হচ্ছে এখানে, যে প্রসেসিংটা হচ্ছে কম্পিউটার করছে প্রসেসিংটা, এই প্রসেসিংটা ক ধরনের হয়, তো এখানে হচ্ছে ডেটা টাইপ প্রসেসিং দেওয়া রয়েছে। প্রথম যেটা রয়েছে সিরিয়াল ডেটা প্রসেসিং রয়েছে, ব্যাচ প্রসেসিং সিস্টেম রয়েছে, রিয়েল টাইম রয়েছে, অনলাইন, সেন্ট্রালাইজ এবং ডিস্ট্রিবিউটেড, এই কটাই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো আমি এক একটা করে আসবো। সিরিয়াল ডেটা প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে কি না, সিরিয়াল ডেটা প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে কি না, ডেটাগুলো কি হয় প্রসেস হয় একটার পর একটা, ওয়ান বাই ওয়ান। মানে কিরকম ভাবে, তো আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। ধরো যে আমার ডেটা রয়েছে এরকম ধরনের, আমার হচ্ছে এরকম কটা ডেটা রয়েছে। ওকে, আমার হচ্ছে এখানে একটা ডেটা ওয়ান, এটা ডেটা টু, এটা ডেটা থ্রি। ওকে, এগুলো পরপর প্রসেস হবে। তো আমার কি রয়েছে না, এটা হচ্ছে তোমার তোমার সিপিইউ যেখানে প্রসেসিং হবে। ওকে, সিপিইউ। তো প্রথমে কি না D1 আসবে, D1 প্রসেসিং হয়ে বেরিয়ে যাবে, তারপরে D2 আসবে, D2 প্রসেসিং হয়ে বেরিয়ে যাবে, তারপর D3 আসবে, D3 প্রসেসিং হয়ে বেরিয়ে যাবে। তো কম্পিউটার মেমোরিতে কি হচ্ছে ডেটা 1, ডেটা 2, ডেটা 3 এরকম কি হচ্ছে না সিরিয়ালি স্টোর রয়েছে এবং একটার পর একটা কিন্তু কমপ্লিট করে করে যাচ্ছে। তো এই সিরিয়াল ডেটা প্রসেসিং সিস্টেম মানে হচ্ছে এরকম ধরনের, ইন কেস অফ সিরিয়াল ডেটা প্রসেসিং দ্য ডেটা ইজ প্রসেস ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা ডেটা প্রসেস হয়ে যাবে। ইট মিনস হুইচ এভার ডেটা ইজ স্টোর ফার্স্ট উইল বি প্রসেসড ফার্স্ট, মানে এখানে D1 প্রথমে স্টোর হয়েছে, তারপর D2, তারপর
D3, তো যে আগে স্টোর হয়েছে সে আগে চান্স পাবে। ওকে, তারপর ধরো D4, তো প্রথমে D1 এর কাজ হবে, তারপর D2 এর কাজ হবে, তারপর D3, তারপর D4, এইভাবে। তো যেভাবে, তো ফার্স্ট ইন, ওকে সরি, তো এটা কিভাবে হচ্ছে না, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসছে সে প্রথমে আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে, এই ওয়েতে কিন্তু ডেটা প্রসেসিং হবে, সেটাকে আমরা বলছি সিরিয়াল ডেটা প্রসেসিং। তো ডেটা আর স্টোরড ইন সিরিয়াল ম্যানার অ্যান্ড প্রসেস ওয়ান আফটার অ্যানাদার। যেমন হচ্ছে কি না, আমরা অডিও ক্যাসেটে দেখেছি, তো অডিও ক্যাসেটে এরকম রিল থাকে, ওকে, এরকম রিল থাকে, তো একটা গানের পর আর একটা গান কিন্তু চলতে থাকে। বা আমরা প্রিন্টারের ক্ষেত্রে ধরো আমরা একটা বায়োডাটা প্রিন্ট করতে দিয়েছি, ওকে, তারপরে একটা হচ্ছে কি না লেটার প্রিন্ট করতে দিয়েছি, তারপরে ধরো কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করতে দিয়েছি, ওকে। তো পরপর যেভাবে প্রিন্ট করতে দিয়েছি, তার প্রথমে বায়োডাটা প্রিন্ট হবে, তারপর লেটারটা প্রিন্ট হবে, তারপর ডকুমেন্টটা প্রিন্ট হবে, যেরকম ভাবে প্রিন্ট করতে দিয়েছি সেরকম ভাবে। তো প্রিন্টারে কিন্তু সিরিয়াল ডেটা প্রসেসিং সিস্টেম চলে, ওকে। তো একটার পর একটা। তো এটা হচ্ছে ক্যাসেট, যেমন অডিও মিউজিক অডিও ক্যাসেট হচ্ছে একটা এক্সাম্পল, যেটা বললাম একটা এক্সাম্পল হচ্ছে সিরিয়াল ডেটা প্রসেসিং সিস্টেমের একটা এক্সাম্পল, বা প্রিন্টিং, ডকুমেন্ট প্রিন্টিং হচ্ছে একটা সিরিয়াল ডেটা প্রসেসিং সিস্টেমের একটা এক্সাম্পল। ব্যাচ প্রসেসিং সিস্টেমটা কি না, ব্যাচ প্রসেসিং সিস্টেম এরকম ধরনের যে যে ডেটা স্টোর হবে কিরকম ভাবে না, ডেটা স্টোর হবে এরকম ধরনের যে ব্যাচের মধ্যে ধরো অনেক ডেটা, ধরো ডেটা 1, ডেটা 2, ডেটা 3, এটা হচ্ছে কি ডেটা 3, এটা হচ্ছে একটা ব্যাচের মধ্যে রয়েছে, এটা হচ্ছে একটা ব্যাচ, এটা ধরো BATCH ব্যাচ 1। তো এরা কি করবে, মেমোরিতে একসঙ্গে ঢুকে যাবে এবং একটার পর একটা কাজ করবে, এটা হচ্ছে সিপিইউ, সেখানে একটার পর একটা, প্রথমে D1, তারপর D2, তারপর D3, এইভাবে কাজ করছে, ওকে। তো যেমন দেখবে যে মেডিকেলে ধরো আমি একটা ডাক্তার দেখে যাচ্ছি, তো ডাক্তার হচ্ছে এই জায়গাতে বসে রয়েছে, ডাক্তার এই জায়গাতে বসে রয়েছে, ওকে, এখানে পেশেন্ট বসার জন্য সিট রয়েছে। তো বাইরেতে অনেক পেশেন্ট রয়েছে, বাইরেতে অনেক পেশেন্ট রয়েছে, ওকে। ডাক্তার খুব কুইকলি করার জন্য কি হচ্ছে, ব্যাচে ডাকে, তো একসঙ্গে কি তিনজনকে যেতে বলে, তো তিনজন চলে এলো, তো তিনজন চলে এলো, এখানে তিনজন বসে পড়লো, ওকে, তিনজন বসে পড়লো, এবং একজনের সঙ্গে কমিউনিকেট করে করে সে কি করছে, প্রেসক্রিপশন লিখছে, ওকে। তো তিনজনের একসঙ্গে হয়ে গেল। তিনজনের একসঙ্গে মিন্স কি, ডাক্তার তো একজনই, তো সে কি একসঙ্গে তিনজনের কি চিকিৎসা করতে পারবে না, একজনের সঙ্গে একজনেরই মানে তার প্রবলেমটা শুনতে পারবে এবং তার প্রেসক্রিপশন লিখতে পারবে। কিন্তু একসঙ্গে ব্যাচে ডেকে নেওয়া হয়, ওকে। তো ব্যাচে ডেকে নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে এই রাস্তাটা যদি অনেক সময় লাগে, তো একজন কমপ্লিট হয়ে গেল, তারপরে দ্বিতীয় জন আস্তে আস্তে, তো ডাক্তারের অনেক সময় ওয়েস্টেজ হবে, তাই না? তো একসঙ্গে তিনজনকে ডেকে নিল, তো এই একটা ব্যাচ, তারপর হচ্ছে এই একটা ব্যাচ, তো এটা হচ্ছে ব্যাচ 1, এটা হচ্ছে ব্যাচ 2, সরি। তো ব্যাচ 1 এ এলো, মানে একসঙ্গে ব্যাচে স্টোর হলো, কিন্তু একটার পর একটা কিন্তু কমপ্লিট করবে, ওকে। তো ব্যাচ প্রসেসিং সিস্টেম হচ্ছে কি, ইন ব্যাচ প্রসেসিং সিস্টেম এ সিরিজ অফ ডেটা ইজ স্টোরড ইন এ কম্পিউটার মেমরি, সিরিজ অফ ডেটা মানে একটা ব্যাচের মধ্যে, এন্ড এক্সিকিউট ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা যদি কমপ্লিট হতে থাকে, সেই ধরনের ডেটা প্রসেসিং সিস্টেমকে আমরা কি বলছি, ব্যাচ প্রসেসিং সিস্টেম, ওকে। তো যেমন হচ্ছে পাসপোর্ট অফিসে একসঙ্গে ডেকে নেওয়া হয়, হ্যাঁ, তারপরে ডেকে নেওয়ার পর একজনকে কিন্তু সার্ভিস দেওয়া হয়। একটা রিয়েল টাইম প্রসেসিং সিস্টেম রয়েছে। রিয়েল টাইম প্রসেসিং সিস্টেমটা কি না, রিয়েল টাইম ডেটা প্রসেসিং হচ্ছে যে ডেটা ইজ প্রসেস ইনস্ট্যান্টলি হোয়েন এভার ডেটা ইজ স্টোর ফর প্রসেসিং, যখনই ডেটাটা স্টোর হবে তখনই প্রসেস হয়ে যাবে। তো সেই ধরনের যে সিস্টেম রয়েছে সেটাকে আমরা রিয়েল টাইম প্রসেসিং সিস্টেম, মানে টাইম হচ্ছে এখানে গুড ফ্যাক্টর, সবকিছু জিনিস টাইমে যেন হয়। যেমন হচ্ছে যে ধরো কম্পিউটার আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে যেন কাজ করে যায়। তো অনেক সময় দেখলাম ক্লিক করলাম, দেখছি কম্পিউটার যে মাউস ঘুরছে দেখছি। তো কোনো কোনো ক্ষেত্রে এই মাউস ঘুরলে কিন্তু হবে না, হ্যাঁ। তো যেখানে টাইমটা হচ্ছে গুড ফ্যাক্টর, সেখানে টাইমেই কিন্তু কাজ করতে হবে। তো ডেটা ইজ প্রসেস ইন এ গিভেন টাইম, যে টাইমের মধ্যে দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যেই করতে হবে, হ্যাঁ। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে বুকিং এ রেলওয়ে টিকিট বা লঞ্চিং এ স্যাটেলাইট, রেলওয়ে টিকিট বুক করছি, যখনই করলাম তখনই যেন হয়। আর যদি বলে যে 2 ঘন্টা পরে তোমার টিকিট বুক হবে, তাহলে তুমি ট্রেনে যাবে কখন? হ্যাঁ, তুমি তো প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটছো, তুমি টিকিট কেটেই চলে যাবে। তো টিকিট যদি 2 ঘন্টা পরে আসে তাহলে কিন্তু যেতে পারবে না। তো ওই টাইমে রিয়েল টাইম সিস্টেম দরকার। বা একটা স্যাটেলাইট যখন লঞ্চ হচ্ছে তখন কিন্তু রিয়েল টাইম সিস্টেম দরকার। যেমন স্যাটেলাইট হিসেবে দেখবে যে বলছে এরকম 3, 2, 1 বলে লঞ্চ হচ্ছে, ওকে। যখনই লঞ্চ করছে সেই সময় যদি কম্পিউটার ব্যস্ত হয়ে গিয়ে ঘুরতে থাকে তাহলে লঞ্চিং হবে না,
ওকে, তো সেই সময় কিন্তু যখনই বলেছি তখনই মানে যখনই মানে 3 2 1 যখনই হয়ে যাবে সঙ্গে সঙ্গেই যেন লঞ্চ করে দেয়। ওকে, নাহলে কিন্তু স্যাটেলাইট ঠিক তার নিজের যে অরবিট, যে অরবিটে পৌঁছানোর কথা সেই পৌঁছাতে হয়তো পারবে না। ওকে, তো বা আমি বললাম যে একটা ইলেকট্রনিক্স কার, তো ইলেকট্রনিক্স কার দেখছি সামনে কোনো একজন লোক এসে গেছে, তো আমি কি করলাম, ব্রেকটা মারলাম। তো ব্রেকটা মারার পরে যদি 10 মিনিট পরে ব্রেকটা লাগে, তাহলে ততক্ষণ তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো ইলেকট্রনিক্স কারে যখন ব্রেকিং সিস্টেম করব তখন আমাকে কি রিয়েল টাইম ডেটা প্রসেসিং সিস্টেম কিন্তু ইউজ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে অনলাইন ডেটা প্রসেসিং সিস্টেম। অনলাইন ডেটা প্রসেসিং কিছুই নয়, যে কোনো ডেটা প্রসেসিং সিস্টেম যদি ইন্টারনেটের কানেক্টিভিটি দ্বারা যদি সেটা প্রসেসিং হয়ে থাকে সেটাকে আমরা বলছি অনলাইন ডেটা প্রসেসিং সিস্টেম। ওকে, এখানে কি বলছে, ডেটা ইজ স্টোরড ইন এ সেন্ট্রালাইজড কম্পিউটার। তো একটা সেন্ট্রালাইজড কম্পিউটার রয়েছে এবং সেটা হচ্ছে বিভিন্ন কম্পিউটারের সঙ্গে কানেক্টেড রয়েছে। ওকে, এবার যেহেতু এটা অনলাইন, তার মানে অনলাইন মানেই হচ্ছে কি ইন্টারনেটের মধ্যে কানেক্টেড রয়েছে। ওকে, সবাই কিন্তু ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড রয়েছে, আর সমস্ত ডেটা কিন্তু এখানে স্টোর হয়ে যাচ্ছে। ওকে, সমস্ত ডেটা এখানে স্টোর হচ্ছে। তো এই ধরনের যে ডেটা প্রসেসিং সিস্টেম সেটাকে আমরা বলছি তোমার হচ্ছে অনলাইন ডেটা প্রসেসিং সিস্টেম। তো যেখানে ইন্টারনেটের সঙ্গে ডেটা কানেক্টেড হবে এবং সেন্ট্রালাইজড ইনফরমেশন সিস্টেম কি করছে না, বিভিন্ন জায়গা থেকে এ ধরো বলছে আমি রেজাল্ট দেখবো, তো রেজাল্টের জন্য সে রোল নাম্বার পাঠিয়েছে, সেই অনুযায়ী একে ডেটা প্রসেস করে দিচ্ছে। কোন একটা প্রিন্সিপাল সে সমস্ত কলেজের ডিটেলস নিতে চাইছে, তো সে কি করছে না, তার কলেজের নাম দিচ্ছে এবং পাসওয়ার্ড দিচ্ছে, সেখান থেকে সমস্ত কলেজের ইনফরমেশন কিন্তু স্টোর হয়ে যাচ্ছে, ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ডেটাকে স্টোর করে নিতে পারছি। ওকে, ওকে, এইভাবে সেন্ট্রালাইজড ওয়েতে কিন্তু আমরা ডেটাকে স্টোর করে দিতে পারছি। তো বিভিন্ন জায়গা থেকে রেজাল্ট কিন্তু এন্টার হলো, মানে মার্কস এন্টার হলো, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ডেটা তার রিকোয়েস্ট অনুযায়ী ডেটাকে সেন্টার ডেটা কিন্তু পেয়ে যাচ্ছি, আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো এটাকে আমরা অনলাইন ডেটা প্রসেসিং সিস্টেম বলছি। ওকে, তো ডেটা ইজ প্রসেস সাইমেন্টেনিয়াসলি, একসঙ্গে কাজ করে। সবাই ধরো রেজাল্ট বেরিয়েছে ইউনিভার্সিটির, তো এটা হচ্ছে ইউনিভার্সিটির সার্ভার, বিভিন্ন জায়গা থেকে কি হচ্ছে না রেজাল্ট দেখছে, তো সবাই রিকোয়েস্ট করছে, সবাই কিন্তু তার রেজাল্টটা কিন্তু পেয়ে যাচ্ছে। তো প্যারালালি সাইমেন্টেনিয়াসলি কিন্তু এটা ঘটছে। সেন্ট্রালাইজড ডেটা প্রসেসিং সিস্টেম কি না, সেন্ট্রালাইজড ডেটা প্রসেসিং সিস্টেম প্রায় অলমোস্ট এর মতোই, তোমার অনলাইনের মতোই, যেখানে কি না একটা মেইন সিস্টেম থাকবে যেখানে ডেটাগুলো স্টোর হবে, এবং সেখান থেকেই যত কিছু বিভিন্ন টার্মিনালে বিভিন্ন ক্লায়েন্টের কাছে কিন্তু তাদের রিকোয়েস্ট অনুযায়ী তাদেরকে সার্ভ করবে। তো এই ধরনের যে ডেটা প্রসেসিং সিস্টেম রয়েছে সেটা সেন্ট্রালাইজড ডেটা প্রসেসিং সিস্টেমের মধ্যে পড়ে। ডিস্ট্রিবিউটেড ডেটা প্রসেসিং সিস্টেম, তো ডিস্ট্রিবিউটেড ডেটা প্রসেসিং সিস্টেমটা কি রকম ধরনের না, এখানে ডেটা উইল বি ডিভাইডেড, ডেটাটা কিছু ডিভাইডেড ইনটু মাল্টিপল ব্লকস, ডেটাটা কিছু ব্লকে ভেঙে যাবে, আর এক একটা ব্লক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনে এক্সিকিউট করবে। তাহলে কি হচ্ছে, খুব কম সময়ে আমরা কিন্তু অনেক ডেটাকে প্রসেস করতে পারবো। তো সেটা কিভাবে হচ্ছে দেখো। ওকে, তো ধরছি যে আমার টোটাল যে ডেটা রয়েছে সেই টোটাল যে ডেটা রয়েছে সেটাকে আমি কি করলাম, তিনটে ভাগে ভাগ করে দিলাম। এটা হচ্ছে ডেটা পার্ট ওয়ান, এটা ডেটা পার্ট টু, এটা ডেটা পার্ট থ্রি। আর আমার মেশিন রয়েছে, তোমার তিনটে মেশিন রয়েছে। তো এখানে এটা কাজ করলো, এটা এখানে কাজ করলো, এটা এখানে কাজ করলো, তাহলে একসঙ্গে কি অনেকগুলো মেশিনে আমরা কিন্তু রান করে দিতে পারি। তো এই ধরনের যে সিস্টেমটা সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ডেটা প্রসেসিং সিস্টেম। তো ডেটা উইল বি ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট মেশিনস ফর প্যারালাল এক্সিকিউশন অর ফর সিম্পল এক্সিকিউশন, যেটা হচ্ছে খুব কম মেমোরি লাগবে অনেকগুলো মেশিনে যদি আমরা রান করতে পারি। তো এখানে প্রচন্ড ফাস্টার কিন্তু তোমার কাজ করতে পারবো। 2 নম্বর হচ্ছে অনেকগুলো মেশিন অ্যাভেলেবেল হওয়ার জন্য কিন্তু আমরা মানে কোনো একটা মেশিন যদি ফেল হয়ে যায় অন্য মেশিন কিন্তু কাজ করে দিতে পারবে। তো এরকম নয় যে একটা মেশিনেই কাজ করছে, সেই মেশিন যদি খারাপ হয়ে যায় তাহলে আর কাজটাই করতে পারবো না, এরকম নয়। এখানে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কি হচ্ছে, বিভিন্ন মেশিন কিন্তু রান হচ্ছে, একটা মেশিন খারাপ হলে অন্য ফাংশন গুলো কিন্তু চলবে। ওকে, এরপর আছে ফাইল অর্গানাইজেশন। তো ফাইল অর্গানাইজেশনটা কি না, ফাইল যে আমরা স্টোর রাখবো কম্পিউটারের মধ্যে সেটা কিভাবে স্টোর রাখবো যাতে কুইকলি আমরা অ্যাক্সেস করতে পারবো। তো একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাইল রয়েছে,
যে কম্পিউটারের মেমোরিতে আমরা যে ডেটা স্টোর করে রাখবো, যে কিভাবে স্টোর করব যাতে কুইকলি আমরা অ্যাক্সেস করতে পারি। তার মধ্যে সিকোয়েন্সিয়াল ফাইল রয়েছে, ডিরেক্ট ফাইল অর্গানাইজেশন রয়েছে, ইন্ডেক্স রয়েছে, রিলেটিভ রয়েছে। তো আমি একটা করে এক্সাম্পল দিলেই বোঝা যাবে যে সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন মানে কি। সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন মানে হচ্ছে কি না, ডেটা গুলো সিকোয়েন্সিয়ালি স্টোর অ্যাক্সেস হবে। ওকে, ইন কেস অফ সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন কি বলছে, ডেটা আর অ্যাক্সেসড ইন এ সিকোয়েন্সড, পর ডেটা অ্যাক্সেস করতে থাকবো। ওকে, যেমন হচ্ছে মেমোরি টেপ, যেটা বললাম যে অডিও ক্যাসেট, যেটা অডিও ক্যাসেট এরকম যে রিল ঘোরানো থাকে আর একটা দিকে রিল ঘোরানো থাকে, তো সেখানে হচ্ছে কি ডেটাগুলো একটার পর একটা স্টোর রয়েছে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। ওকে, ডেটাগুলো স্টোর রয়েছে, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে অ্যাক্সেস হচ্ছে। তো মেমোরি টেপ হচ্ছে একটা গুড এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন, যেখানে ডেটাগুলো একটার পর একটা স্টোর রয়েছে, সেই জন্য ডেটাগুলোকে আমরা একটার পর একটাই কিন্তু অ্যাক্সেস করতে পারবো, ওয়ান আফটার অ্যানাদার, একসঙ্গে কিন্তু সবাইকে অ্যাক্সেস করতে পারবো না। সেই জন্য এটা কি হচ্ছে না, প্রচুর টাইম লাগে। আমরা যদি 1 নম্বর গান শুনতে শুনতে যদি 10 নম্বর গান শুনতে চাই, তাহলে কি হচ্ছে না, অনেকটা পরে কিন্তু সেটা শুনতে পাবো। তো অ্যাডভান্টেজ কি হচ্ছে না, একদম ইজি, পরপর আমি স্টোর করে রাখবো, তো কোনো এক্সট্রা হার্ডওয়্যার দরকার হচ্ছে না। আর যেটা লিমিটেশন রয়েছে যে কোনো একটা গানকে সার্চ করতে গেলে একটার পর একটা সার্চ করে করে যাবো, তো এটা অনেকটা টাইম লেগে যাবে। তো সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন কিন্তু অনেকটা টাইম কনজিউমিং এর ব্যাপার। তো সিকোয়েন্সিয়াল ফাইলে কি হচ্ছে না, ধরছি আমার এখানে কিছু ডেটা রয়েছে। ওকে, ধরছি আমার এখানে কিছু ডেটা রয়েছে। তো এখানে ডেটাগুলো এরকম ধরনের ধরছি 5, 6, 9, 2। ওকে, তো আমি এখানের মধ্যে 9কে খুঁজতে চাইছি, যে 9 এই ডেটার মধ্যে আছে কিনা। তো প্রথমে এটা চেক করবে, তারপরে এটা চেক করবে, তারপরে এটা চেক করবে, ও ফাইন, তারপরে পেয়ে যাবে ফাউন্ড। ওকে, তো পেয়ে গেছি। আর যদি এরকম ধরি 10কে সার্চ করতে চাই, এটা পারলো না, এটা পেলো না, এটা পেলো না, এটা পেলো না, তারপর মানে লাস্টে চলে যাবে, তারপরে বলবে যে না পাইনি। তাহলে যদি ডেটা এরকম কয়েক কোটি ডেটা থাকে, তাহলে কয়েক কোটি বার চেক করবে, যখন ডেটা পাওয়া যাবে না কয়েক কোটি বার চেক করবে, অনেক টাইম লেগে যাবে। তো এটা হচ্ছে টাইম কনজিউমিং। তো একটার পর একটা যদি সার্চ করতে চাই সিকোয়েন্সিয়াল ম্যাটারে, তাহলে কিন্তু এটা হচ্ছে টাইম কনজিউমিং। তো ডেটা অ্যাক্সেস করতে গেলে সিকোয়েন্সিয়াল ফাইলে কিন্তু টাইম কনজিউমিং। তো লিমিটেশন যেটা আছে, সার্চিং যেটা আছে, সেটা কিন্তু খুব টাইম কনজিউমিং। দ্বিতীয় হচ্ছে, ধরছি যে এই জায়গাতে আমি হচ্ছে কোনো একটা ডেটা ঢোকাবো, তো 10 এই জায়গাতে আমি ঢোকাতে চাইছি, এই জায়গাটা। তো আমি কি করে 10কে ঢোকাবো এই জায়গাতে, মানে ইনসারশন যখন করতে যাব। তো যখন আমরা ইনসারশন করতে যাব, তখন কিন্তু কি করতে হবে না, ডেটা গুলোকে আগে সরাতে হবে। তো এই ধারে আর একটা ঘর তৈরি করতে হবে, যেখানে 2কে সরাবো, 9কে সরাবো, 6কে সরাবো, তারপর 2 এখানে চলে এলো, 9 এখানে চলে এলো, 6 এখানে চলে এলো, এই জায়গাটা খালি হয়ে গেল, এখানে 10 ঢুকিয়ে দিলাম, তো ডেটা ইনসার্ট হয়ে গেল। ওকে, তো যদি এরকম অনেক ডেটাকে এরকম সরাতে হয়, তাহলে কিছু অনেক সময় লেগে যাবে। তারপর যখন ডিলিট করছি, ধরছি এটা আমি ডিলিট করছি, তাহলে এই ডেটাটা এর উপরে চেপে যাবে, এই ডেটাটা এর উপরে চেপে যাবে। তো ডিলিশনও কিন্তু টাইম কনজিউমিং, মানে প্রচুর টাইম লাগবে। ইনসারশনও কিন্তু টাইম কনজিউমিং, যখন ডেটা ঢোকাবো ইনসারশন, যখন ডেটা ডিলিট করবো সেটা ডিলিশন। তো ইনসারশন ডিলিশন দুটোই কিন্তু টাইম কনজিউমিং এই সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশনে। সার্চিং কিন্তু প্রচন্ড টাইম লাগে। ওকে, কিন্তু এটা খুব সিম্পল। তো সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন বোঝা গেছে, যেটা মেমোরি টেপের একটা এক্সাম্পল। ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশন কি না, ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশন হচ্ছে এরকম ধরনের, ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশন মানে ফাইল যে অ্যাক্সেস হবে ডিরেক্টলি। তো আমরা দেখেছি সিডিতে, আমরা যখন সিডিতে দেখেছি যে এখানে একটা গান রয়েছে, এখানে একটা গান রয়েছে, এখানে একটা গান রয়েছে। তো যখনই আমরা 1 নম্বর গান থেকে 10 নম্বর গানে যাব, ডিরেক্ট কিন্তু 10 নম্বরে চলে যাচ্ছি, পরপর কিন্তু অ্যাক্সেস করে করে যাচ্ছি না। ওকে, তো ডিরেক্টলি আমরা অ্যাক্সেস করছি। তো সিডি, ডিভিডি এগুলো কি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি, বা পেন ড্রাইভ বা মেমোরি চিপে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি। তো ডিরেক্টলি ফাইল অর্গানাইজেশন কি হচ্ছে না, একটার পর একটা নয়, যে ডেটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি ডিরেক্টলি সেই ডেটা থেকেই আমি শুরু করতে পারবো। তো সিডি, ডিভিডি, তো এটা হচ্ছে টাইম এফিসিয়েন্ট খুব। কিন্তু লিমিটেশন হচ্ছে কি, লেস এফিসিয়েন্ট স্টোরেজ। হ্যাঁ, উই ক্যান ফাউন্ড দ্য লেস্ট এফিসিয়েন্ট স্টোরেজ কিন্তু বেশি ডেটা স্টোর করা না, হোয়ার ক্যান বি ফাউন্ড দ্য গ্যাপ, দ্য ওয়েস্টেজ অফ মেমোরি কিন্তু প্রচুর হবে। তো ওয়েস্টেজ অফ মেমোরি কিরকম ধরনের, ধরছি এই হচ্ছে আমার কম্পিউটার মেমোরি, এখানে একটা ডেটা রয়েছে, ওকে, এখানে একটা ডেটা রয়েছে, এখানে একটা ডেটা রয়েছে। হ্যাঁ, ডেটাকে এরকম ভাবে স্টোর করে গেছে, এই জায়গাটা কিন্তু খালি রয়ে গেল, এটা হচ্ছে ওয়েস্টেজ। তারপরে আর একটা ডেটাকে ঢোকাচ্ছি, সে দেখছি অন্য আর একটা জায়গায় ঢুকছে। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল নয় তো, পরপর নেই, যেখানে খুশি আমি অ্যাক্সেস করতে পারি, যেখানে খুশি ডেটা ঢোকাতে পারি, তাহলে যেখানে খুশি ওয়েস্টেজও তৈরি হবে, মেমোরি ওয়েস্টেজ। তো মেমোরি ওয়েস্টেজ কিন্তু এখানে রয়েছে ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশন। ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশনটা কি না, ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন মানে ইন্ডেক্স, একটা বই, আমরা দেখেছি যে একটা বইয়ের মধ্যে কি থাকে না, প্রথমে একটা ইন্ডেক্স বলে থাকে। ওকে, ইন্ডেক্স, কোন পেজেতে কি টপিক রয়েছে সেটা এখানে পেজ নাম্বার গুলো দেওয়া থাকে। তো ডাইরেক্ট আমরা সেই পেজেতে চলে যাই, সেই পেজ থেকে আমরা অ্যাক্সেস করতে থাকি। তো সেই পেজে
প্রথমে হচ্ছে কি না, ধরছি আমি পেজ নাম্বার 5-এ চলে গেলাম। ওকে, পেজ নাম্বার 5-এ ডাইরেক্ট করলাম, কিন্তু পেজ নাম্বার 5-এ যাওয়ার পর সেখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে, পেজ নাম্বার 5, 6, 7, 8। তো আমার দরকার কি, যে টপিকটা রয়েছে সেটা 8-এ রয়েছে। তো প্রথমে 5-এ চলে গেলাম, তারপর কি 6, তারপর 7, তারপর 8 নম্বর। তো এখান থেকে হচ্ছে সিকোয়েন্সিয়াল। তো ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে একটা ইন্ডেক্স টেবিল ইউজ হবে, যেটা প্রথমের দিকে থাকবে, এবং সেই ইন্ডেক্স ধরে সেই ফাইলটার জায়গাতে যাব এবং সেই ফাইলটাকে সিকোয়েন্সিয়ালি পরপর অ্যাক্সেস করতে থাকবো। তো এই ধরনের যে ফাইল অর্গানাইজেশন রয়েছে সেটা ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন। তো এখানে হচ্ছে এটা প্রচন্ড ফাস্টার। হ্যাঁ, বিশাল বড় বই থেকে আমরা কি করতে পারি, ডাইরেক্ট কোন একটা চ্যাপ্টারে চলে যেতে পারি এবং সেই চ্যাপ্টারের মধ্যে কোন একটা পেজে যেতে গেলে সিকোয়েন্সিয়াল ফাইল পরপর সেটা গিয়ে সেটাকে অ্যাক্সেস করতে পারি। তো এই ধরনের যে ফ্যাশন রয়েছে ফাইল অ্যাক্সেস করার, সেটাকে আমরা ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন বলছি। ওকে, এটা প্রচন্ড ফাস্টার, কিন্তু এক্সট্রা ওই ইন্ডেক্স টেবিলটা স্টোর করে রাখার জন্য এক্সট্রা কিন্তু মেমোরি দরকার হয়। আপডেশন হচ্ছে কমপ্লেক্স একটু, মানে যখনই কোনো ইন্ডেক্স টেবিলটাকে আপডেট করব, তখন কিন্তু মানে যখনই কোনো একটা জিনিস আপডেট করব তখন কিন্তু ইন্ডেক্স টেবিলটাকেও রীতিমতো আপডেট করতে হবে। যখনই বইয়ের কোনো একটা পেজ এক্সট্রা করে দেবো তখন ইন্ডেক্স টেবিলটাকেও কিন্তু আপডেট করতে হবে। তো ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইলের কিন্তু এই প্রবলেমটা রয়েছে। রিলেটিভ ফাইল অর্গানাইজেশন হচ্ছে কি না, রেকর্ড বলে দেবে কোথায় ডেটাটা স্টোর হবে, এবং যখনই সেই রেকর্ডটা খুঁজতে যাব তখন খুব কুইকলি অ্যাক্সেস করতে পারবো। তো এখানে যে টাইমটা লাগে সেটা হচ্ছে পুরো 1 ইউনিট টাইম লাগে। 1 ইউনিট মানে সব থেকে মিনিমাম টাইমে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো যেটা রিলেটিভ ফাইল অর্গানাইজেশন। সেটা কিভাবে না, এটা এরকম ধরনের কোন একটা ম্যাথমেটিক্যাল ফাংশন এখানে ইউজ হয়ে থাকে, যেটাকে আমরা হ্যাশ ফাংশন বলে থাকি। তো এরকম ধরনের আমি একটু আসি ডিটেলসে। ওকে, তো এখানে হচ্ছে ধরছি যে যে আমার একটা এরকম ধরনের একটা জায়গা রয়েছে, আর এই জায়গাতে কি রয়েছে, এরকম 0, 1, 2, 3, 4। ওকে, এইভাবে করছি, হ্যাঁ, এইভাবে করছি। এটা হচ্ছে 0, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, তো আমি ধরছি কোন একটা ডেটাকে আমি স্টোর করবো এরকম ভাবে যে 56কে কোথায় স্টোর করব। তো 56কে স্টোর করব, ধরছি আমি এখানে একটা হ্যাশ ফাংশন ইউজ করছি, এইচ অফ কে ইকুয়াল টু এইচ অফ কে ইকুয়াল টু কে মড এম, এরকম ধরনের কে মড এম। তো কে হচ্ছে কি, কে এই 56 হচ্ছে এইচ অফ 56, মানে হচ্ছে 56 মড এমওডি মড, এটা হচ্ছে কি না 10 দিয়ে ভাগ করবো। ওকে, 10 দিয়ে ভাগ করবো। তো এখানে যদি 10 দিয়ে ভাগ করি, মড মানে হচ্ছে রিমাইন্ডার বের করবে। তো 56কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত বেরোবে না 6। তো 56 কোথায় স্টোর হবে না এই 6 এই জায়গাতে। তো এইভাবে আমরা এরকম একটা হ্যাশ ফাংশন ইউজ করে থাকি, সেখানে স্টোর করে রাখি। তো যখনই আমি 56কে খুঁজতে যাব তাহলে এর মড বের করে ডাইরেক্ট এই জায়গাতে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো কখনো কখনো কি হয় না, এই জায়গাতে কি হয় না, এরপর চেনের আকারে বিভিন্ন ডেটা 56 পর হয়তো 66 এখানে স্টোর হবে, 67 এখানে স্টোর হবে। তো ডাইরেক্ট কিন্তু আমরা একটা জায়গাতে গিয়ে তারপর ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এটা হচ্ছে রিলেটিভ ফাইল অর্গানাইজেশন। তো রিলেটিভ ফাইল অর্গানাইজেশন বোঝা যাচ্ছে যে রেকর্ডস আর অ্যারেঞ্জ বেসড অন রিলেটিভ কি, ওই যে কি রয়েছে মানে যে অরিজিনাল ভ্যালু রয়েছে যেটা দিয়ে আমি সার্চ করতে চাইছি, সেইগুলো দিয়েই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো কোন একটা ভ্যালুকে, ডাইরেক্টলি ফাইলকে সেখানে সেভ করতে পারবো, তার অ্যাড্রেসটাকে পেয়ে যাব। তো সেটা হচ্ছে রিলেটিভ ফাইল অর্গানাইজেশন। এর অ্যাডভান্টেজ হচ্ছে কি খুব ইজি, এবং কি ভ্যালু জেনারেশন বিকাম ভেরি টাবলসাম। মানে কি ভ্যালু জেনারেশন বিকাম ভেরি টাবলসাম, মানে যেটা ইন্ডেক্সের ক্ষেত্রে মেমোরি এক্সট্রা লাগতো, কিন্তু এখানে কিন্তু সেই এক্সট্রা মেমোরি লাগছে না। ওকে, লার্জ নাম্বার অফ সেম কি, যখন অনেকগুলো সেম কি হয়ে যাবে তখন কিন্তু একটু সমস্যা। তখন সমস্যা বলতে কি, যে লার্জ নাম্বার অফ সেম কি হচ্ছে যে আর অন্য সবাই রিমাইন্ডার হচ্ছে 6 হতে থাকলো, তাহলে এখানেই সব ডেটা থাকবে। তো ডাইরেক্ট এখানে অ্যাক্সেস হলেও পরপর আবার সিকোয়েন্সিয়ালি করতে হবে। তো সিকোয়েন্সিয়াল ফাইল যেটা যে প্রবলেম গুলো রয়েছে, যেটা স্লোয়ার হবে, ইনসার্শন ডিলিশন প্রবলেম হবে, তো সেই প্রবলেমটা কিন্তু এখানেও দেখা যাবে। তো লার্জ নাম্বার অফ সেম ভ্যালুর ক্ষেত্রে কিন্তু সেম কি এর ক্ষেত্রে রিলেটিভ ফাইল অর্গানাইজেশন কিন্তু খুব এফেক্টিভ নয়। ওকে,
এরপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি না, এটা হচ্ছে ডেটাবেস মানে আমরা সেট অফ টেবিল দেখেছি, ডেটাবেস মানে সেট অফ টেবিল দেখেছি, সেট অফ টেবিলস এবং কিছু সফটওয়্যার যেটা কি করবে ওই ডেটাগুলোকে আপডেট করবে, মেনটেনেন্স করবে, ডেটাকে ম্যানিপুলেট করবে, ডেটাকে ডিলিট করবে, ওখানে নতুন ডেটা ইনসার্ট করবে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে কি হচ্ছে না, একটা হচ্ছে ডেটাবেস মানে অনেকগুলো টেবিল, সেট অফ ডেটাবেস, এবং সেই টেবিলকে অ্যাক্সেস করার জন্য মানে কি কি অপারেশন হতে পারে এখানে, ডেটাকে ইনসার্ট করব, ডেটাকে ডিলিট করব, ডেটাকে আপডেট করব, টেবিল তৈরি করব, টেবিল ডিলিট করব, টেবিলের নাম রিনেম করব, টেবিলের কলম নতুন অ্যাড করব, টেবিলের কলমের প্রপার্টিজ যেটা আছে ওর সাইজটা চেঞ্জ করব। তো এই সব যে প্রোগ্রাম রয়েছে, তো সেট অফ প্রোগ্রাম, তো একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম ওই ডেটাকে ম্যানিপুলেট করার জন্য, ওই ডেটাকে মেনটেনেন্স করার জন্য, সেটাকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলছি। তাহলে কনসিস্ট অফ এ কালেকশন অফ ইন্টাররিলেটেড ডেটা মানে ডেটাবেস এন্ড সেট অফ প্রোগ্রাম যেটা কি করবো ওই অ্যাক্সেস করবে, আপডেট করবে, ম্যানেজ করবে ওই ডেটাগুলোকে, সেটাকে আমরা ডিবিএমএস বলছি। So the goal of DBMS is to provide the environment that both convenient and efficient to be used in। মানে ডিবিএমএস কেন ইউজ করা হচ্ছে যে খুব কনভিনিয়েন্ট ওয়েতে আমরা কি করতে পারি না, বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে পারি, ডেটাকে খুব কুইকলি অ্যাক্সেস করতে পারি, মাল্টিপল অ্যাপ্লিকেশনে এটাকে প্রোভাইড করতে পারি, ডেটা খুব কম সময়ের মধ্যে ডেটাকে আমরা স্টোর করতে পারি ডেটাবেসের মধ্যে। ওকে, তো বিভিন্ন সুবিধা রয়েছে, তো সুবিধাগুলো আমি পরে বলছি, অ্যাডভান্টেজ অনেক অ্যাডভান্টেজ রয়েছে। আমি ট্র্যাডিশনাল ফাইল পার্সিং সিস্টেমের কিছু প্রবলেম রয়েছে সেইগুলো সম্পর্কে বলবো, এবং এটা কিভাবে ওভারকাম করছে সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডভান্টেজ সেগুলো আমি বলবো। তো এক্সাম্পল রয়েছে ওরাকেল, ওরাকেল 8, ওরাকেল 9, ওরাকেল 9i, 10, 10g, 11i। তো ওরাকেলের এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রোডাক্ট। মাই এসকিউএল বলে একটা রয়েছে, মাই এসকিউএল সান মাইক্রো সিস্টেম বানিয়েছে, এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা সফটওয়্যার। সাইবেস, ডিবি2, ডিবি2 আইবিএম এর বানানো, মাইক্রোসফট অ্যাক্সেস এটা মাইক্রোসফটের বানানো। তো এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্যাকেজ। তো আমরা যেসব দেখি যে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে, বা আমরা দেখেছি যে ইউনিভার্সিটিতে যেসব ডেটাগুলো একটা জায়গায় স্টোর হচ্ছে, সেটা ডেফিনেটলি এইরকম ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করেছে। তো পপুলার হচ্ছে ওরাকেল, বেশিরভাগ ওরাকেল ইউজ করে থাকে। আইবিএম এর যেসব প্রোডাক্ট গুলো সেগুলো ডিবি2 ইউজ হয়ে থাকে। মাইক্রোসফট অ্যাক্সেস খুব কম ইউজ হয়ে থাকে। হ্যাঁ, আর মাই এসকিউএল হচ্ছে ফ্রি, যারা হচ্ছে পিএইচপি তে যেসব প্রজেক্ট রয়েছে সেগুলো বেশি মাই এসকিউএল ইউজ করে থাকে। ওকে, রাইট ডাউন দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ট্র্যাডিশনাল ফাইল পার্সিং সিস্টেম। কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যে আগে যে ফাইল পার্সিং সিস্টেম ইউজ করতাম, যে ওয়ার্ড, এক্সেল, বা বা আমরা নোটপ্যাড, এতে আমরা ডেটা আগে স্টোর করে রাখতাম, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফাইল পার্সিং সিস্টেম। তো তাতে কি প্রবলেম ছিল যার জন্য ডিবিএমএস ইউজ করতে হলো। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবো। ট্র্যাডিশনাল ফাইল পার্সিং সিস্টেম মানে ওয়ার্ড, এক্সেল বা নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড, এখানে যদি ডেটা রাখি তাহলে কি কি প্রবলেম হতে পারে। প্রথম যে প্রবলেমটা হচ্ছে ডেটা রিডান্ডেন্সি। ডেটা রিডান্ডেন্সি মানে রিপিটেড ডেটা। ওকে, REPATED, রিপিটেড ডেটা। রিপিটেড ডেটা মানে একই ডেটা, ডুপ্লিকেট ডেটা, সেটাকে আমরা বলছি ডেটা রিডান্ডেন্সি। সেই প্রবলেমটা যার জন্য ডেটা ইনকনসিস্টেন্সি হয়, মানে ডেটা ভুলভাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিরকম ধরনের ডেটা রিডান্ডেন্সি, মানে ডেটা রিডান্ডেন্সি যেমন হচ্ছে যে আমি বললাম যে ধরো ওয়েস্ট বেঙ্গল যত স্টুডেন্ট রয়েছে, ধরো বাগনান কলেজের যত স্টুডেন্ট রয়েছে সবার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওদের যখন অ্যাড্রেস লিখবো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, তাহলে বারবার ওয়েস্ট বেঙ্গল লিখছি, তাহলে কি ডেটা রিপিট হচ্ছে। ডেটা যদি রিপিট হয় তাহলে একবার একই যে ডেটা যদি বারবার লিখে থাকি, তাহলে সমস্যাটা কি হচ্ছে, প্রচুর মেমোরি নেবে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে অ্যানোমালি হওয়ার সম্ভাবনা বিশাল। কি না, ধরো ওয়েস্ট বেঙ্গলের নাম চেঞ্জ হয়ে বেঙ্গল হয়ে গেল, তো কেউ হয়তো চেঞ্জ করে বেঙ্গল করে দিল, বাকিরা এখনো চেঞ্জ করলো না, ওয়েস্ট বেঙ্গল রয়ে গেল। যখন আমি ক্যালকুলেট করবো আচ্ছা ওয়েস্ট বেঙ্গল ভারতে কটা স্টেট রয়েছে বলতো, তখন দেখবে একটা বেশি দিচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গল এটাকেও ক্যালকুলেট করবে আর বেঙ্গলকেও ক্যালকুলেট করবে। ওকে, তো চেঞ্জ করতে হলে সবাইকেই চেঞ্জ করতে হবে, তাই তো। তো ডেটা ডুপ্লিকেট হলেই কি হচ্ছে, ডেটা ভুল, কেউ হয়তো চেঞ্জ করে দিল, কেউ চেঞ্জ করলো না, তাহলে ডেটা ভুল হওয়ার সম্ভাবনা যেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি হতে পারে। ওকে, তো বোঝা গেল এটা যে ডুপ্লিকেট ডেটা, একই ডেটা যদি বারবার আমরা লিখে থাকি তাহলে ডেটা ডুপ্লিকেট হবে, যেটা প্রচুর মেমোরি নেবে। দু নম্বর প্রবলেম যেটা হচ্ছে, একটা যেটা যদি চেঞ্জ হয়ে যায়, অন্য ডেটাগুলো যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে ডেটা ইনকনসিস্টেন্সি হতে পারে। এটা হচ্ছে কি না ডেটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সির মধ্যে পড়ে।
দ্বিতীয় যেটা হচ্ছে ডেটা আইসোলেশন। ডেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, কেউ হয়তো নোট প্যাডে লিখে রেখেছে, কেউ ওয়ার্ড প্যাডে লিখে রেখেছে, বা নোট প্যাডে হচ্ছে পরপর লিখে রেখেছে, আরেকজন নোট প্যাডে পরপর লিখে রেখেছে। এই দুটোকে যখন মার্জ করব, কপি করে পেস্ট করে দেবো এক জায়গায়, কিন্তু দেখবো কেউ হয়তো প্রথমে রোল নাম্বার লিখেছে, কেউ হয়তো প্রথমে নেম লিখেছে। তাহলে যখন মার্জ করতে যাব, খুব কুইকলি মার্জ করতে পারবো না, আবার বসে বসে এটাকে টাইপ করতে হবে। হ্যাঁ, তো একই ফরম্যাটে নিয়ে আসতে গেলে। তো ডেটা আইসোলেশন প্রবলেম, যেটা যে যে ডেটাটা স্ক্যাটার্ড অবস্থায় যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেইগুলোকে যখন মার্চ করব তখন কিন্তু সমস্যা। যেমন কোন একটা কলেজে বা কোন একটা ব্যাংকে, কোন একটা ব্যাংকের এমপ্লয় কি করলো, যত ট্রানজেকশন হলো একটা ওয়ার্ড ফাইলে লিখে রাখলো, আর একটা ক্লার্ক কি করলো, সে একটা ওয়ার্ড ফাইলে লিখে রাখলো। এবার যদি দিনের শেষে আমি বলি, আচ্ছা তাহলে কত ট্রানজেকশন হয়েছে, তাহলে দুটোকে মার্চ করতে হবে, তো কি করে মার্চ করব? একটা ওয়ার্ড ফাইল, একটা এক্সেল ফাইল, দুটোকে কি করে মার্চ করব? আর বিভিন্ন ফরম্যাটে রয়েছে। ওকে, তাহলে ডেটা যদি স্ক্যাটার্ড অবস্থায় থাকে, তাহলে কিন্তু একটা সমস্যা, যেটা ডাটা আইসোলেশন প্রবলেম হতে পারে। ওকে, যেখানে কিন্তু অন্য বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা কুইকলি এই ডেটা থেকে কিন্তু এইরকম ধরনের যে যদি ছড়িয়ে ছিটিয়ে ডেটা থাকে, আমরা কুইকলি কোনো ডেটাকে সামারাইজ করতে পারবো না, যে দিনের শেষে আজকে কত টাকা ট্রানজেকশন হলো, দিনের শেষে আজকে কত টাকার উইথড্র, কত টাকার ডিপোজিট, বা কত টাকার লোন গেল, সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো না। ডেটা আইসোলেশন প্রবলেম হবে, যার জন্য আমরা ডিবিএমএস ইউজ করে থাকবো। তাহলে এক হচ্ছে ডেটা রিডান্ডেন্সি বা ইনকনসিস্টেন্সিকে রিমুভ করার জন্য, 2 নম্বর ডেটা আইসোলেশন যে প্রবলেমটা রয়েছে সেটাকে রিমুভ করার জন্য আমরা ডেটা ডিবিএমএস ইউজ করবো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করবো। এছাড়া যেগুলো রয়েছে সিকিউরিটি প্রবলেম রয়েছে, আমরা ওয়ার্ড এক্সেলে কি করতে পারি না, যে কেউ ডেটার ওতে কোনো সিকিউরিটি নেই ফাইলে, যে ফাইলটাকে ওপেন করলাম, সেখানে আমি কি করলাম, কিছু ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, তো কোনো সিকিউরিটি প্রবলেম নেই। যেটা ডিবিএমএস এ যে কোনো ডেটাকে চেঞ্জ করতে গেলে কিন্তু সিকিউরিটি লাগবে, পাসওয়ার্ড লাগবে, ইউজার নেম লাগবে। ওকে, তারপর হচ্ছে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। অ্যাক্সেস ডিফিকাল্টি রয়েছে, যদি ডেটা স্ক্যাটার অবস্থায় থাকে, তাহলে নতুন যে অ্যাপ্লিকেশন তৈরি করব, যে সেখান থেকে কুইকলি কি করে ডেটাকে অ্যাক্সেস করতে পারবে, যে রেজাল্ট, আজকে রেজাল্ট বেরোবে, কুইকলি স্টুডেন্টরা কিভাবে রেজাল্ট দেখতে পারবে, সেটা কিন্তু ওয়ার্ড এক্সেলে করলে কিন্তু সেটা আমরা করতে পারবো না। ওকে, তো অ্যাক্সেস ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা, এটা একটা প্রবলেম হচ্ছে ডেটা ট্র্যাডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে। ইন্টিগ্রিটি প্রবলেম হচ্ছে কি না, ধরো কোনো একটা জায়গায় আমি হচ্ছে ডেটা, মানে কোন একটা ওয়ার্ড ফাইল ইউজ করছি, যেখানে আমি লিখেছি যে কেউ একজন হচ্ছে কি 200 টাকা দিয়েছে। ওকে, তো কলেজ ফিস 200 টাকা দিয়েছে, তো কোনো টিউশন ফিস, হ্যাঁ, সে 200 টাকার জায়গায় ভুল করে আর একটা জিরো পড়ে গেল। ওকে, পড়ে যেতেই পারে। ওকে, মানুষ মাত্রই ভুল করে, হিউম্যান এরর। তো এই সময় কি হবে না, ভুল ডেটাটা স্টোর হয়ে গেল। ওকে, কিন্তু ডিবিএমএস এ তুমি কি করতে পারবে, রেস্ট্রিক্ট করে দেবে, এখানে মানে 200 মানে 200ই, বা আমি বললাম যে লেস দেন ইকুয়াল টু 200-র মধ্যে ডেটা হবে। তো 200 জিরো বেশি পড়ে গেলেও এখানে কিন্তু নেবে না, বলবে যে ডেটা ভুল আছে। বা আমি একটা স্টুডেন্টের রোল নাম্বার ফেললাম না। ওকে, স্টুডেন্টটা ভর্তি হয়ে গেল, স্টুডেন্ট রোল নাম্বার নেই, ভর্তি হয়ে যাবে কি করে হবে? না। তো আমি কি করলাম, রোল নাম্বারটাকে প্রাইমারি কি করে দিলাম, তাহলে কি হচ্ছে না, প্রাইমারি কি কখনো নাল হয় না। তো যখনই কোনো একটা স্টুডেন্ট হবে, ডেফিনেটলি তার রোল নাম্বার থাকবে, বা কোনো একটা স্টুডেন্টের ব্ল্যাঙ্ক রোল নাম্বার থাকতে পারে না। ওকে, বা কোনো একটা প্রোডাক্ট আইডি থাকবে না, এরকম হতে পারে না। তো এইগুলোকে এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, কোনো কনস্ট্যান্টকে ফিট করে দিতে পারি ডেটার মধ্যে, যেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যায় ডিবিএমএস এ, যেটা আমরা ট্র্যাডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেমে কিন্তু করতে পারবো না। যে একটা স্টুডেন্টের ধরো একটা ক্লার্ক কি করলো না, একজনের রোল নাম্বার দিল 25, হ্যাঁ, অন্য আরেকটা ক্লার্ক সে জানেই না যে 25 হয়ে গেছে, সেও কি করলো 25 রোল নাম্বার দিয়ে দিল। কারণ হচ্ছে এ তো আলাদা একটা ফাইল স্টোর রাখছে, আলাদা একটা ফাইলে স্টোর রাখছে ডেটা, তাহলে 25 দুজনের রোল নাম্বার হয়ে গেল। তো ডেটা যদি এরকম ভাবে স্টোর হয়ে থাকে, ওয়ার্ড এক্সেলে যদি স্টোর হয়ে থাকে, ট্র্যাডিশনাল ফাইল প্রসেসিং এ স্টোর হয়ে থাকে, তাহলে দুজনের রোল নাম্বার একই হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটা কিন্তু ডিবিএমএস এ হবে না। অ্যাটমিসিটি প্রবলেম হচ্ছে কি না, ধরো কোনো একটা কম্পিউটার থেকে কোনো আর একটা কম্পিউটারে ডেটাকে সেন্ড করছি, তো কি, বা কোনো একটা অ্যাকাউন্ট থেকে কোনো আর একটা অ্যাকাউন্টে আমি 50 টাকা সেন্ড করছি, এখানে 50 টাকা আমি সেন্ড করছি। তো এর ব্যালেন্স ছিল 100 টাকা, এর ব্যালেন্স ছিল ধরো 50 টাকা। এর ব্যালেন্স ছিল 50 টাকা, আগে ছিল। তো এখান থেকে যখনই 50 টাকাটা মাইনাস হলো, তাহলে এর ব্যালেন্সটা হয়ে গেল কত না, এখন 50 টাকা হয়ে গেল, আর এর কত হবে না, 100 টাকা হয়ে যাবে। ওকে, 100 টাকা হয়ে যাবে এটা। কিন্তু যখন এখান থেকে মাইনাস হলো, 50 হয়ে গেছে, আর এখান থেকে যখন এই জায়গাতে আপডেট হবে 100 হবে, মানে এর সঙ্গে 50 যোগ হবে, তখন কি হলো, কারেন্ট চলে গেল, বা কোনো একটা কারণে ফল্ট হয়ে গেল কানেকশনটা। তাহলে একজনের বিয়োগ হয়ে গেল, একজনের যোগ হলো না, তখন কি হচ্ছে না, প্রবলেম হয়ে যাবে।
হ্যাঁ, ডেটাটা আর ম্যাচ করতে মানে মিলাতে পারবো না ব্যালেন্স। তো সেই প্রবলেমটাকে আমরা অ্যাটমিসিটি প্রবলেম বলছি। ওকে, তো যখন কোন একটা জায়গায় মাইনাস হবে তখন কোন একটা জায়গায় প্লাসও হয়ে যাবে অটোমেটিক। তো অ্যাটমিসিটি প্রবলেম মানে অ্যাটমের মতো একটা অণুর মধ্যেই যা কিছু ঘটনা ঘটবে, মাইনাসটা যদি হয়ে যায় প্লাসটাকেও হতে হবে, তাহলে ডেটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো যেটা ট্র্যাডিশনাল ফাইল প্রসেসিং এ কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। কোন একটা জায়গায় মাইনাস করলাম, অন্য জায়গায় প্লাস করতে যাওয়ার আগেই কি হলো না, সিস্টেম ক্র্যাশ হয়ে গেল, তো কোনো একটা জায়গায় মাইনাসই রয়ে গেল। ওকে, তো ডিবিএমএস এর ক্ষেত্রে এটা হবে না। কেউ যদি কারো অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করে, যদি তোমার মাইনাস হয়ে যায় ডেফিনেটলি ওইদিকে প্লাস হবে, না হলে পয়সা কিন্তু রিটার্ন আসবে যে কোনো ভাবেই, কিন্তু সেটা সলিউশন হয়ে যাবে ডিবিএমএস এর ক্ষেত্রে। রোল অফ ডিবিএমএস, তো রোল রয়েছে কি ডিবিএমএস এর মধ্যে না, ডিবিএমএস প্রোভাইডস দ্য টেকনোলজি, ডিবিএমএস যে টেকনোলজিটা প্রোভাইড করছে ফর অ্যাচিভিং এ মোর এফিসিয়েন্ট ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম। খুব ভালো একটা ইন্টিগ্রেটেড মানে সমস্ত প্রোগ্রাম একসঙ্গে একটা প্যাকেজের মধ্যেই রয়েছে এবং খুব কুইকলি আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো এবং ইজি ওয়েতে অ্যাক্সেস করতে পারবো। তো সেটাকে ডিবিএমএস প্রোভাইড করছে। ডাটা রিডান্ডেন্সি যেটা, সেটাকে মিনিমাইজ করছে। ওকে, যে কোনো প্রোগ্রাম, যে কোনো সফটওয়্যার যখন তৈরি করতে যাবো আমরা, ধরো যে কোনো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম হোক, কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম হোক, ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম হোক, যে কোনো যখনই সফটওয়্যার তৈরি হবে তখন দেখবে ব্যাকগ্রাউন্ডে আমরা ডিবিএমএস ইউজ করে থাকি, ডিবিএমএস, আর ফ্রন্ট এন্ডে আমরা এইচটিএমএল ইউজ করে থাকি, এইচটিএমএল অথবা পিএইচপি, পিএইচপি অথবা আমরা ইউজ করে থাকি ডট নেট বা এএসপি। ওকে, এএসপি এইসব পেজগুলো ইউজ করতে পারি যেটা আমরা দেখতে পাই। আর ব্যাকগ্রাউন্ডে ডিবিএমএস এর যত ডেটা সব স্টোর হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্টোর হচ্ছে, সেখানে আমরা ডিবিএমএস ইউজ করে থাকি। তো যে কোনো সফটওয়্যার আমরা কুইকলি সেটা অ্যাক্সেস করতে পারি। ওকে, তো কুইকলি আমরা যে কোনো সফটওয়্যারকে সেটা তৈরি করতে পারি, খুব কম ইকোনমিক্যালি আমরা যে কোনো সফটওয়্যারকে খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবো। ওকে, আর ডেটা স্টোর হচ্ছে কি, স্টোর অর ইন্ডেক্সড এট এ ইউজার ডেসক্রিপশন, ইউজার যেরকম ভাবে চাইবে সেরকম ভাবেই আমরা কিন্তু ডেটাকে স্টোর করতে পারছি, যাতে কুইকলি আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা সিকিউরিটি কন্ট্রোল করতে পারি যে এই হচ্ছে বিশাল বড় ডেটা, এটা হচ্ছে কলেজের প্রিন্সিপাল এতখানি ডেটা অ্যাক্সেস করতে পারবে, কোন একটা স্টুডেন্ট পার্টিকুলার কোন একটা জিনিসকে অ্যাক্সেস করতে পারবে, আর ইউনিভার্সিটির ভিসি সে পুরো ডেটাটাকেই অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো এইরকম ভাবে আমরা সিকিউরিটি কন্ট্রোল করতে পারি বিভিন্ন জায়গায়। ওকে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন রয়েছে, এখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন রয়েছে, এভারেজ বের করতে পারি, সাম বের করতে পারি, টোটাল স্যালারি এই মাসে কত লাগবে আমার কোম্পানির ক্ষেত্রে, আমাদের গড় আমাদের কোম্পানিতে গড় স্যালারি কত, কার সব থেকে কম স্যালারি রয়েছে, 2% যদি ইনক্রিমেন্ট হয় তাহলে নেক্সট মান্থে কত টোটাল স্যালারি হবে। তো ইজিলি এই ক্যালকুলেশন গুলো ডিবিএমএস এর মাধ্যমে পসিবল, অনেক ম্যাথমেটিক্যাল ফাংশন রয়েছে। তো এগুলো হচ্ছে ডিবিএমএস এর রুল। অ্যাডভান্টেজ কি রয়েছে না, ডেটা রিডান্ডেন্সি আগেই বলেছি, ডেটা রিডান্ডেন্সি রিডিউস করছি, ডেটা ইনকনসিস্টেন্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না, ডেটাকে শেয়ার করতে পারি, ডেটা সিকিউরিটি করতে পারি, ইন্টিগ্রিটি, ডেটা কনস্ট্যান্ট ফিট করতে পারি, কনফ্লিক্ট ডিউরেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না, ডেটা ইন্ডিপেন্ডেন্স, মানে একটা ডেটা যদি একটা জায়গায় যদি কোনো জিনিস চেঞ্জ করি অন্য জায়গায় কাউকে বলতে হবে না যে আমি এটা চেঞ্জ করছি, সবাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তুমি শুধু রোল নাম্বার দেবে, তুমি রেজাল্ট পেয়ে যাবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে কোথায় কি চেঞ্জ হয়েছে তোমার জানার দরকার নেই, কোন টেবিল থেকে তোমার ডেটাটা আসছে সেটাও জানার দরকার নেই, তুমি শুধু ডেটাটা রোল নাম্বারটা পুট করবে, তুমি রেজাল্টটা পেয়ে যাবে। তো এইগুলো হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স এর মধ্যে পড়ে। তো এই হচ্ছে অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস এর মধ্যে। ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে না, কস্ট অফ দ্য সিস্টেম ইজ হাই। ইয়েস, ওরাকেল ফ্রি নয়, মাই এসকিউএল ফ্রি রয়েছে, বাকি সবই কিন্তু কিনতে হবে। তো ডিবিএমএস প্যাকেজ হচ্ছে কি না, এটা হচ্ছে কস্ট হচ্ছে হাই, আর ব্যাকআপ এবং রিকভারিটা কিন্তু খুব জটিল প্রক্রিয়া, তার জন্য কিন্তু একজন হাই কোয়ালিটি একজন কম্পিউটার প্রফেশনাল দরকার, যাকে মানে যে কি করবে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে, যার স্যালারি প্রচুর। তো ছোট কোম্পানির ক্ষেত্রে কিন্তু খুব হাইলি মানে কস্টটা বেড়ে যাবে আর কি এটা পরিচালনা করার জন্য। ওকে, কিন্তু বড় কোম্পানির জন্য কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছে ডিবিএমএস। ওকে, ট্র্যাডিশনাল এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কি পার্থক্য রয়েছে? তো পার্থক্য হচ্ছে ডিফারেন্স রেকর্ড আর স্টোর ইন ডিফারেন্ট ফাইল। ট্র্যাডিশনাল ক্ষেত্রে বিভিন্ন ডেটা কিন্তু বিভিন্ন, স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট ডেটা রয়েছে, আর একটা ফাইল তৈরি করেছে টিচারের, সেখানে টিচারের ডেটা রয়েছে। এরকম নয়, একটা ফাইলের মধ্যেই, ডেটাবেস ফাইলের মধ্যেই স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল, টিচার টেবিল, ডিপার্টমেন্ট টেবিল একই সঙ্গে থাকবে, কিন্তু সেটা হয়ে উঠতে পারে একমাত্র ডিবিএমএস এর ক্ষেত্রে। ওকে, ডেটা রিডান্ডেন্সি প্রবলেম রয়েছে, এখানে নেই।
এখানে ইনকনসিস্টেন্ট হতে পারে, এখানে নেই। এটা সিকিউর নয়, এটা সিকিউর। এটা আইসোলেশন প্রবলেম রয়েছে, এখানে নেই। অ্যাটমিসিটি প্রবলেম এখানে রয়েছে, এখানে নেই। কোনো অথেন্টিকেশন এখানে নেই, এখানে গ্র্যান্টিং অথেন্টিকেশন রয়েছে। কি কতটা অ্যাক্সেস করতে পারবে ডেটা, সেটা কিন্তু পসিবল এখানে। তো এই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডভান্টেজ রয়েছে। এরপর আসছি যে কিছু টপিক রয়েছে ডেটা ডিকশনারি বলতে। তো আমরা একটা ডেটাবেস রয়েছে, ধরছি আমরা একটা কোম্পানির একটা ডেটাবেস রয়েছে। ওকে, কোম্পানির ডেটাবেসটার নাম হচ্ছে কি না এবিসি ডেটাবেস। ডেটাবেস, ওকে। তো আমার কোম্পানির ডেটাবেস যেখানে প্রজেক্টের ডিটেলস রয়েছে, কোন কোন এমপ্লয়ি রয়েছে, কোন কোন এমপ্লয়ি কোন কোন প্রজেক্টে কাজ করছে, এরা নিজেদের মধ্যে রিলেশন তৈরি করে রেখেছে। ওকে, তো এই ডেটাবেস যে রয়েছে, এবিসির যে ডেটাবেস রয়েছে, এই ডেটাবেস সম্পর্কে আরেকটা ফাইল রয়েছে, যেই ফাইলেতে লেখা রয়েছে সবকিছু। তো এই ডেটা সম্পর্কে কিছু ডেটা আর একটা ফাইলে লেখা রয়েছে, যাকে বলা হচ্ছে ডেটা ডিকশনারি। ওকে, তো ডেটা ডিকশনারি কি না, ডেটা অ্যাবাউট ডেটা। এই যে ডেটাগুলো এখানে স্টোর থাকবে, এই ডেটাগুলো সম্পর্কে যে ডেটা, সেটা হচ্ছে ডেটা ডিকশনারি বলা হচ্ছে। তো ডেটা ডিকশনারিতে কি থাকবে না, নাম্বার অফ টেবিল কটা না 3টে, টেবিল নাম্বার 1 এ কটা কলম রয়েছে, সেই কলমের নাম কি, তাদের টাইপ কি, টেবিল নাম্বার 2 এর নাম কি, টেবিল নাম্বার 2 তে কটা কলম রয়েছে, তাদের টাইপ কি, তাদের সাইজ কি, টেবিল নাম্বার 3 তে কটা কলম রয়েছে, টেবিলের নাম কি, তার সাইজ কি, টাইপ কি, এইসব জিনিস লেখা রয়েছে। তো এটাকে আমরা ডেটা ডিকশনারি বলছি। তো ডেটা ডিকশনারি কি না, স্পেশাল একটা ফাইল যেটা দ্যাট কন্টেন্টস মেটা ডেটা, মানে ডেটা অ্যাবাউট ডেটা। এই ডেটা সম্পর্কে আরেকটা ডেটা ডেটা যে তৈরি হচ্ছে, সেটা একটা জায়গায় স্টোর হচ্ছে, সেই ফাইলটাকে আমরা বলছি ডেটা ডিকশনারি। আচ্ছা, তো an ideal data dictionary should have, এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক, যেটা আমরা আইডিয়াল ডেটা ডিকশনারি বলতে কি বোঝায়, তাতে কি কি জিনিস থাকলে আমরা বলবো যে হ্যাঁ এটা ডেটা ডিকশনারি। তো সেটা এখানে দেওয়া রয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়। এরপর আছে ডেটা মডেল। ডেটা যে কম্পিউটারের মধ্যে স্টোর হবে, সেটা বিভিন্ন মডেল রয়েছে, ডেটা মডেল। তো রেকর্ড বেসড ডেটা মডেল রয়েছে, ইয়ার ডেটা মডেল রয়েছে, এন্টিটি রিলেশন ডেটা মডেল রয়েছে, তোমাদের 3টে রয়েছে, সেই 3টে আমরা পড়বো। তো ডেটা মডেল কি, দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস। ডেটাবেস যেটা বললাম যে কম্পিউটার যে স্টোর হয়ে রয়েছে, তার কি স্ট্রাকচার রয়েছে। ওকে, তো সেটা আমরা দেখবো। তো স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস, দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস ইজ দ্য ডেটা মডেল, ইজ দ্য কালেকশন অফ কনসেপচুয়াল টুলস ফর ডিসক্রাইবিং ডেটা। একটা ডেটাকে ডিসক্রাইব করতে গেলে যে কালেকশন অফ টুলস, সেইগুলো কিন্তু স্পেসিফাই করছে ডেটা মডেল। ওকে, প্রথম যে ডেটা মডেল সেটা পড়তে হবে তোমাদের রিলেশনাল ডেটা মডেল। ওকে, এটা হচ্ছে 1 নম্বর রিলেশনাল ডেটা মডেল। এখানে কি বলছে না, ডেটা এন্ড রিলেশনশিপস আর প্রেজেন্টেড বাই দ্য কালেকশন অফ টেবিল। তো যেটা আমরা কিছুক্ষণ ধরেই পড়ছি, যে রিলেশন, এগুলো বাকি সবই রিলেশনাল ডেটা মডেল, যেখানে কিছু টেবিল থাকবে এবং টেবিলগুলো তাদের মধ্যে যে ডেটাগুলো রয়েছে তাদের মধ্যে কানেকশন থাকবে। ওকে, যেমন অমিত কুমার, এ কি হচ্ছে না, এর কাস্টমার আইডি এইটা, আর এর হচ্ছে কাস্টমার আইডি এইটা, যার দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং দুটো অ্যাকাউন্টে দুরকম ব্যালেন্স রয়েছে, তার এটিএম আছে কিনা সেটা দেওয়া রয়েছে। ওকে, তো এদের এই দুটো টেবিল কি হচ্ছে, নিজের মধ্যে রিলেশন তৈরি করে রেখেছে। তো ডেটা এবং তার রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করা হয়েছে কিছু কালেকশন অফ টেবিল দিয়ে, যেটা হচ্ছে রিলেশনাল ডেটা মডেল বলা হয়। এখানে ইচ টেবিল হ্যাজ সেভারাল কলমস উইথ ইউনিক নেম। প্রতিটা টেবিলের কিন্তু এখানে অনেকগুলো টেবিল থাকে এবং প্রতিটা টেবিলের কিন্তু ইউনিক নেম থাকে, যেমন কাস্টমার, এটা এখানে দেখানো রয়েছে। এটা একটা রিলেশনাল ডেটা মডেল। এইটা যদি অন্য মডেল লেখা হয় তাহলে কিরকম হবে। তো 2 নম্বর যেটা হচ্ছে নেটওয়ার্ক ডেটা মডেল। 2 নম্বর যেটা হচ্ছে নেটওয়ার্ক ডেটা মডেল। এখানে কি ডেটা আর রিপ্রেজেন্টেড বাই কালেকশন অফ রেকর্ডস, ডেটা আর রিপ্রেজেন্টেড বাই কালেকশন অফ রেকর্ডস, রিলেশনশিপ এবং ডেটা আর প্রেজেন্টেড বাই লিঙ্কস। এই যে এই একটা ডেটা রয়েছে, এই একটা ডেটা রয়েছে, এটা একটা রেকর্ড, কোনো টেবিল নেই কিন্তু এখানে। এই একটা রেকর্ড, সে কি করছে লিঙ্কের মাধ্যমে, এই যে দুটো ডেটা রয়েছে, এখানে যে দুটো রেকর্ড রয়েছে, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড। তো এই রেকর্ডের একটা অ্যাড্রেস রয়েছে হচ্ছে 20, এর হচ্ছে অ্যাড্রেস 10। তো এই জায়গাতে 10 এবং 20 এখানে স্টোর করা রয়েছে অ্যাড্রেস। তো এখান থেকে একে অ্যাক্সেস করতে পারবো, এখান থেকে একে অ্যাক্সেস করতে পারবো। তো এইভাবে নেটওয়ার্ক মডেল একটা নেটওয়ার্কের মতো দেখতে লাগছে, যে একটা রেকর্ডের সঙ্গে আর যেসব রেকর্ড গুলো লিঙ্কের দ্বারা কানেক্টেড রয়েছে, তো এইগুলোকে আমরা বলছি নেটওয়ার্ক ডেটা মডেল। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল।
তো 3 নম্বর হায়ারার্চিক্যাল মডেলে কি রয়েছে না একটা ট্রি স্ট্রাকচারে ডেটাগুলো স্টোর করা হয়েছে। ট্রি স্ট্রাকচারে কি না প্রথমে একটা রুট রয়েছে, এই রুট থেকে কি করব না কোন একটা অমিত কুমারের ডেটা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে অমিত কুমার তাহলে এই দিকটা অ্যাক্সেস করব, ওকে, এই দিকটা লেফট সাইডটা অ্যাক্সেস করব। তো এখান থেকে অমিতের ডেটাটা পেয়ে গেলাম। এবার অমিতের কি কি অ্যাকাউন্ট রয়েছে, তো এখান থেকে আমি এই অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্টকে পেয়ে যাব। তো এইভাবে যদি হায়ারার্চিক্যাল স্ট্রাকচারে ডেটাগুলো স্টোর থাকে, রেকর্ডগুলো স্টোর থাকে, সেটা হচ্ছে হায়ারার্চিক্যাল ডেটা মডেল বলা হয়, ওকে। আচ্ছা, কম্পেয়ার ডিফারেন্ট ডেটাবেস মডেল, এখানে কম্প্যারিজন দেওয়া রয়েছে যে কোন ডেটা মডেল কিভাবে কাজ করে। তো আমরা দেখলাম যে কিভাবে কাজ করে, তো আমি আর ডিটেলসে যাচ্ছি না এটা। তো শুধু একটুখানি যে মনে রাখার দরকার যেটা, যে রিলেশনাল যে ডেটা মডেল রয়েছে সেখানে টেবিল আকারে ডেটাগুলো দুটো কানেকশন রয়েছে। নেটওয়ার্ক মডেলে কি হচ্ছে না আরবিটারি কিছু ডেটা রয়েছে, তাদের মধ্যে কিছু এরকম ধরনের লিঙ্ক তৈরি করা রয়েছে। আর হায়ারার্চিক্যাল মানেই হচ্ছে কি না এরকম কোনো হায়ারার্চিক্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে যেখানে এইরকম ভাবে ট্রি স্ট্রাকচারের মধ্যে ডেটাগুলো স্টোর করা রয়েছে, ওকে। তো এর কিছু ডিসঅ্যাডভান্টেজ লেখা রয়েছে, এগুলো একটু দেখে নাও। ওকে, এরপরে কিছু জিনিস মুখস্থ করতে হবে, যেটা হচ্ছে হোয়াট ইজ কি এন্ড সেভারাল কিজ সম্পর্কে জানতে হবে, ওকে। তো কি মানে হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয়, মানে কি, দ্য কি ইজ দ্য অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অর সেট অফ অ্যাট্রিবিউট। এই কি গুলো হতে পারে অ্যাট্রিবিউট অথবা কোনো সেট অফ অ্যাট্রিবিউট। তো মনে 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 করো যে ধরো একটা টেবিল রয়েছে, এরকম ধরনের স্টুডেন্ট বলে একটা টেবিল রয়েছে, স্টুডেন্ট। তো এর হচ্ছে একটা রোল নাম্বার রয়েছে, ওকে, নেম রয়েছে। তো এই একটা অ্যাট্রিবিউট হতে পারে শুধু রোল নাম্বার, বা দুটো অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয় না এই কি গুলো তৈরি হয়। তো যেমন রয়েছে সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, অল্টারনেটিভ কি, ফরেন কি। তো ফরেন কি সম্পর্কে আমি বলেছি, প্রাইমারি কি সম্পর্কে বলেছি। প্রাইমারি কি হচ্ছে না ইউনিক কি, যেটা কি হচ্ছে প্রতিটা টেবিলের রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। আর ফরেন কি কি না একটা রেফারেন্স কি, যেটা অন্য আর একটা টেবিলের প্রাইমারি কি, যেটা দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করে। এই দুটো আমরা দেখেছি। তাহলে সুপার কি, সেকেন্ডারি কি বা অল্টারনেটিভ কি, এগুলো কি সেগুলো জানা দরকার রয়েছে। সুপার কি কি না ইট ইজ এ সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউট, আমি বলেছি একটাও হতে পারে, একটা অ্যাট্রিবিউটও হতে পারে, বা অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে হতে পারে, যেটা কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে কোন একটা রূপে। যেমন স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে শুধু রোল নাম্বার, স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে ধরো নেম, রোল আর এজ, এই তিনটে হচ্ছে তোমার অ্যাট্রিবিউট রয়েছে বা কলম রয়েছে বা ফিল্ড রয়েছে, নেম, রোল এবং এজ। তো এজ দিয়ে তো কাউকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না, নেম দিয়েও কাউকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না। তাহলে কি কি দিয়ে করা যায়, রোল নাম্বার দিয়ে করা যেতে পারে, রোল নাম্বার নেম দিয়ে করা যেতে পারে, রোল নাম্বার এজ দিয়ে করা যেতে পারে, ওকে। তো রোল, রোল নেম, রোল এজ, এইগুলো দিয়ে, তো এইগুলোকে আমরা কি বলছি সুপার কি, ওকে। তো এখানে এই একটা সুপার কি, এটা দুটো মিলিয়ে একটা সুপার কি, এটা দুটো মিলিয়ে একটা সুপার কি, যেগুলো ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো কোন একটা রোকে, কোন একটা টেবিলের রোকে। ক্যান্ডিডেট কি বলছে না মিনিমাম সুপার কি, এখানের মধ্যে মিনিমাম কোনটা, এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো, তাহলে মিনিমাম কোনটা, এটা। তো মিনিমাম সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। তো এখানের ক্ষেত্রে কি হচ্ছে না রোল নাম্বার হচ্ছে ক্যান্ডিডেট কি হবে, ওকে। আর প্রাইমারি কি তো আগেই বলা হয়েছে, তবে এখানে বলে দিচ্ছি যে যেটা কি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করবে যে যে কিটা, সেটাকে আমরা প্রাইমারি কি বলছি। সেকেন্ডারি কি হচ্ছে দ্য কি এক্সক্লুডিং দ্য প্রাইমারি কি, প্রাইমারি কি বাদ দিয়ে যে কি গুলো পড়ে থাকবে, মানে একটা টেবিলের একটা একটা কলম হচ্ছে প্রাইমারি কি, বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো সেকেন্ডারি কি। ওকে, এনটিটি তো এর আগেই বলেছি, এনটিটি হচ্ছে কি রিয়েল টাইম থিংস বা রিয়েল টাইম অবজেক্ট, যে স্টুডেন্ট একটা এনটিটি, টিচার একটা এনটিটি, ধরো আমার একটা ল্যাপটপ রয়েছে সেটা একটা এনটিটি, আরো কারো একটা ল্যাপটপ রয়েছে সেটা একটা এনটিটি, সমস্ত ল্যাপটপ গুলোকে একসঙ্গে যদি জুড়ে দেবো তখন আমি বলবো ল্যাপটপ এনটিটি সেট। বা অনেকগুলো বই রয়েছে, তো এক একটা বইকে আমরা বলছি কি না এনটিটি, এনটিটি। অনেকগুলো বইকে একসঙ্গে আমরা যখন জুড়ে দেবো বলবো যে বুক, তো সেটা হচ্ছে কি এনটিটি সেট হয়ে যাবে। তো এনটিটি হচ্ছে রিয়েল টাইম, যে কোনো চোখে যা যা দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে রিয়েল টাইম এনটিটি, যে রিয়েল টাইম থিংস, রিয়েল টাইম অবজেক্ট, সেগুলোকে আমরা এনটিটি বলছি, ওকে। এটা হচ্ছে টানজিবল হতে পারে, ইনট্যাঞ্জিবল হতে পারে। টানজিবল কি কি না টানজিবল মানে যেগুলো আমরা টাচ করতে পারি, যেমন হচ্ছে পারসন, কার, এইগুলো। আর ইনট্যাঞ্জিবল হচ্ছে কি না ব্যাংক অ্যাকাউন্ট, এটা টাচ করতে পারি না, ওকে। বা আমি বললাম যে পারচেজ, হ্যাঁ, প্রোডাক্টকে আমরা কি করতে পারি টানজিবল এন্টিটি বলতে পারি, প্রোডাক্ট, সেখানে আমরা টাচ করতে পারি প্রোডাক্টকে। কিন্তু ইনটানজিবল মানে হচ্ছে কি না ধরো পারচেজ, হ্যাঁ, তো সেটা আমরা টাচ করতে পারছি না। আমি বললাম লোন, লোনকে আমরা টাচ করতে পারবো, সেটা ইনটানজিবল এন্টিটির মধ্যে পড়ে যাবে।
অ্যাট্রিবিউট কি না, এক একটা এন্টিটি সেটে যে স্টুডেন্টের ক্ষেত্রে রোল, নেম, ডিপার্টমেন্ট, এমপ্লয়ের ক্ষেত্রে এমপ্লয় আইডি, নেম, ডেট অফ জয়নিং, ডেজিগনেশন, স্যালারি। প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট আইডি, এইগুলো। তো কোন একটা স্টুডেন্টের কি প্রোডাক্ট আইডি বলে হবে অ্যাট্রিবিউট, মানে প্রপার্টিজ হবে না। কোন একটা স্টুডেন্টের কি স্যালারি হবে না। তো কোন একটা আবার এমপ্লয়ের ক্ষেত্রে কোন একটা এমপ্লয়ের ক্ষেত্রে কি এরকম হবে যে রোল নাম্বার হবে না। হ্যাঁ, তো অ্যাট্রিবিউট হচ্ছে যে প্রপার্টিজ গুলো একটা টেবিলের মধ্যে, যে প্রপার্টিজ, রোল, নেম, এগুলো যে প্রপার্টিজ রয়েছে। তো একটা এন্টিটি সেটকে বোঝাতে গেলে, ডিসক্রাইব করতে গেলে যেগুলো ক্যারেক্টারিস্টিক দরকার, সেইগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। ওকে, তো এন্টিটি টাইপ, দ্য প্রপার্টিজ, এটা হচ্ছে কি না প্রপার্টিজ, প্রপার্টিজ অফ এন্টিটি টাইপ ইজ কল্ড দ্য অ্যাট্রিবিউট। ভিউ কি না, ভিউ জাস্ট এ টেবিল। কিন্তু টেবিল যেমন ডেটা স্টোর হয়ে থাকে, ধরো এই একটা টেবিল আছে, এই একটা টেবিল আছে, এই একটা টেবিল আছে, এই সমস্ত টেবিল কি হচ্ছে নিজের মধ্যে ডেটা লিঙ্ক রয়েছে। এই সমস্ত টেবিলকে নিয়ে আমি কি করতে পারি, একটা টেবিল তৈরি করলাম যেটা স্টোর হবে না, যেটাকে আমরা বলছি ভিউ। ওকে, এই টেবিল থেকে আমি কি কোনো একটা ডেটাকে কোনো একটা অ্যানালিসিস করতে চাইছি। ওকে, কোনো একটা অ্যানালিসিস করতে চাইছি, তো সেটাকে আমরা ভিউ বলছি। তো ভিউ হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজে আমরা এটা তৈরি করি। স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে এই টেবিলের উপরে আমরা কিছু কোয়ারি দিই, যার থেকে এই ভিউটা তৈরি হয়। আর দ্য ভার্চুয়াল টেবিল, একটা ভার্চুয়াল টেবিল যার কোনো এক্সিস্টেন্স নেই, মানে এক্সিস্টেন্স মানে স্টোর হয় না, ফিজিক্যালি এক্সিস্টেন্স, ফিজিক্যালি স্টোর হয় না, এগুলো হচ্ছে ফিজিক্যালি ডেটা। এখান থেকে ভার্চুয়ালি একটা টেবিল দ্যাট ডু নট রিয়েলি এক্সিস্ট লাইক এ টেবিল, যেটা ডেটাবেসের মধ্যে কোনো টেবিল নয়, কিন্তু আমরা কি করেছি না, সেই তিনটে টেবিলকে একসঙ্গে কম্বাইন করে, বা চারটে টেবিল বা দুটো টেবিলকে একসঙ্গে কম্বাইন করে একটা ভিউ তৈরি করেছি, যেখান থেকে আমরা ডেটা অ্যানালিসিস করতে পারবো খুব কুইকলি। তো ক্রিয়েট ভিউ বলে এইভাবে তৈরি করতে হয় ভিউ, ভিউ তৈরি করার জন্য। হোয়াট ইজ কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট হচ্ছে কিছুই নয়, যেটা রুল, যে কোনো ডেটা নাল হওয়া যাবে না, কোনো ডেটা তোমার সাইজ হচ্ছে 100-র মধ্যেই হতে হবে, কোনো ডেটা তো নট নাল হবে, বা সাইজ হবে, বা ইন্টিজার হবে, তো এইগুলোকে আমরা কনস্ট্যান্ট বলি। মানে কিছু কনস্ট্যান্ট হচ্ছে কি না রুল দ্যাট রেস্ট্রিক্ট দ্য ভ্যালু, কোন একটা যে ভ্যালু সেটাকে রেস্ট্রিক্ট করবে, যেটা হচ্ছে আমাকে ব্ল্যাঙ্ক দেওয়া যাবে না। যেমন দেখবে যে যখন ফর্ম ফিল আপ করি, তখন দেখবে যে এরকম ফর্ম ফিল আপ জায়গায় একটা করে লাল স্টার মার্কা দেওয়া থাকে। তো স্টার মার্ক মানে হচ্ছে তোমাকে এখানে ডেটা পুট করতেই হবে, কারণ ডেটাবেসে ওই ফিল্ডটা নট নাল করা আছে, মানে তুমি যদি এখানে যদি ডেটা না দাও, ওই ডেটাবেসে ডেটা স্টোরই হবে না। ওকে, তো সেইগুলো হচ্ছে আমরা বলছি কনস্ট্যান্ট ভ্যালু। তো কি কনস্ট্যান্ট রয়েছে, তো আমরা অনেকগুলো কি পড়েছি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি রয়েছে, আর ফরেন কি রয়েছে, এগুলো হচ্ছে কনস্ট্যান্টের মধ্যে পড়ে। যেখানে কিন্তু যে কনস্ট্যান্ট গুলো, কি কনস্ট্যান্ট, যেমন কি কনস্ট্যান্ট কি বলছে, স্পেসিফাই দ্যাট দেয়ার ক্যান নট বি নাল ভ্যালু, ভ্যালু কিন্তু নাল হবে না। ওকে, তো সেইগুলো দেখবে এরকম স্টার মার্কা দেওয়া থাকবে। ওকে, যেমন হচ্ছে ফোন নাম্বার বা অ্যাড্রেসের ক্ষেত্রে স্টার যদি দেওয়া থাকে, তার মানে টেবিলে যখন ডেটাটা ঢুকছে সেই টেবিলে ওই ভ্যালুটা হচ্ছে নট নাল। ওকে, ওকে, তো এরপর আসছি ডেটা ওয়্যার হাউস। ডেটা ওয়্যার হাউস হচ্ছে কি না, এটা ডিফাইন করা হয় কি কালেকশন অফ ডেটা, মানে ডেটা ওয়্যার হাউস মানে একটা জায়গায় ডেটা স্টোর হবে। ডেটা ওয়্যার হাউস ডিফাইন এ কালেকশন অফ ডেটা দ্যাট ইজ অ্যাকুমুলেটেড অ্যান্ড অর্গানাইজড ইন সাচ এ ফ্যাশন, ডেটাগুলো একটা জায়গায় এমন ভাবে স্টোর হবে যাতে ডেটা ইজ ইজিলি অ্যাভেলেবল ফর ডেটা অ্যানালাইসিস, যেখান থেকে আমরা ডেটাকে যে কোনো সময় অ্যানালিসিস করতে পারি, ডেটাকে সেটা সিনথেসিস করতে পারি, ডেটা থেকে কোনো নলেজকে এক্সট্রাক্ট করতে পারি। ওকে, তো সেটাকে আমরা ডেটা ওয়্যার হাউস বলছি। তো এখানে কি হচ্ছে না, ধরো বিভিন্ন জায়গা থেকে ডেটা তৈরি হচ্ছে, তো ডেটা ওয়্যার হাউসের মধ্যে আমি একটা জিনিস বলি, যে ধরো ধরো কলেজ, ইউনিভার্সিটি, এই হচ্ছে ইউনিভার্সিটি, এখানে অনেকগুলো কলেজ রয়েছে, কলেজ থেকে সমস্ত ডেটা স্টোর হচ্ছে এখানে। ওকে, ডেটা স্টোর হচ্ছে, ইউনিভার্সিটি এখান থেকে কি করছে, ডেটাগুলোকে এক জায়গায় স্টোর করছে, সেটাকে আমরা হচ্ছে ডেটা ওয়্যার হাউস। তো বিভিন্ন ডেটা, বিভিন্ন জায়গা থেকে ডেটা একটা জায়গায় স্টোর করাকে আমরা বলছি ডেটা ওয়্যার হাউস, যেখানে কি করছি না, ডেটাকে আমরা কুইকলি সেটাকে অ্যাক্সেস করতে পারি, সেটাকে অ্যানালিসিস করতে পারি, সেখান থেকে কোনো নলেজকে বের করতে পারি। যেমন সমস্ত ডেটা এখান থেকে স্টোর হওয়ার পর, ধরো অ্যাডমিশন ডেটা সব ইউনিভার্সিটি স্টোর হলো, তো ইউনিভার্সিটি বুঝতে পারলো যে আচ্ছা, তার মানে
ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের চাপ বেশি আছে, ফিজিক্স ডিপার্টমেন্টের চাপ কম আছে, ফিজিক্স ডিপার্টমেন্টের বেশিরভাগ কলেজে খালি রয়েছে। তো এখান থেকে একটা ডেটা কিন্তু পাবে, একটা নলেজ পাওয়া যাবে। তো ডেটা হাউস মানে বোঝা যাচ্ছে যে কি। তো যেমন ধরো অ্যামাজনের যে প্রোডাক্ট রয়েছে, অ্যামাজনের প্রোডাক্ট ধরো একটা 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 মোবাইল ফোন যেটা হচ্ছে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে সেটা বিক্রি হচ্ছে, ওকে। এবার দেখা গেল যে কলকাতার লোক বেশি পছন্দ করে, দিল্লির লোক কম পছন্দ করে। তাহলে যখন এই মোবাইলটা ভারতে আসবে, হ্যাঁ, তখন কি হবে না, কলকাতাতে বেশি পাঠানো হবে 4 লরি, যেখানে দিল্লিতে 1 লরি পাঠানো হবে। তাহলে কি হচ্ছে না, কোম্পানিটা ভালোভাবে চলবে। তো এই যে ডেটাগুলো আমরা যে পাচ্ছি, অ্যামাজনে কোন জায়গা থেকে বেশি বিক্রি হচ্ছে, বা কোন জায়গায় কোন প্রোডাক্টের চাহিদা বেশি রয়েছে, সেইটা হচ্ছে অ্যানালিসিস করার জন্য কিন্তু ডেটা ওয়্যার হাউসিং দরকার। যে একই জায়গায় ডেটাকে স্টোর করে রাখা দরকার, সেটা স্ট্রাকচার হোক, আনস্ট্রাকচার ডেটা হোক, যেটাকে ডেটা কুইকলি যাতে অ্যাক্সেস করতে পারি, কুইকলি কোনো ডিসিশন নেওয়া যেতে পারে। ক্যারেক্টারিস্টিক অফ ডেটা ওয়্যারহাউসিং কি রয়েছে না, ডেটা ইজ অর্গানাইজড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট রাদার দ্যান অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে কিন্তু ডেটাকে স্টোর করা হয় না, তার সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু ডেটাকে স্টোর করা হয়। যেটা কোন সাবজেক্টের ডেটা, এটা কি কোনো রিভিউ ডেটা, এটা কি কোনো ফিডব্যাক ডেটা, তো সেইগুলোকে আমরা একটা ক্যাটাগরি করে ডেটাকে স্টোর করে যাতে যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেইগুলোকে অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা সেগুলোকে দিতে পারি। ডেটা ইজ স্টোর ইন এ ডেটা ওয়্যারহাউস ফ্রম এ ভ্যারাইটি অফ সোর্স। বিভিন্ন সোর্স থেকে কিন্তু ডেটা কিন্তু আছে একটা জায়গায় ডেটা স্টোর হওয়ার জন্য, ডেটা একটা জায়গায় স্টোর হয় অ্যানালিসিস করার জন্য। ডেটা ইজ স্টোর ইন এ ডেটা ওয়্যারহাউস টু প্রোভাইড দ্য হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ মানে হিস্ট্রিতে কি হয়েছিল সেখান থেকে আমরা কিন্তু ডেটাকে সেখান থেকে আমরা জানতে পারবো যে তাহলে এর পরে কি হতে পারে। যেমন ধরছি যে ধরো রিসার্চের ক্ষেত্রে, ধরো রিসার্চ কিরকম ধরনের হয় না, রিসার্চ এরকম ধরনের হতে থাকে, দেখবে যে ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরুতে রিসার্চ লোকে খুব কম করে, এই সময় ছুটি ছুটি কাটায় বেশি। তো এখান থেকে হিস্টোরিক্যাল ডেটা থেকে আমরা বুঝতে পারবো যে এই সময় কি হতে চলেছে। তো কোম্পানি দেখবে যে প্রোডাক্টের চাহিদা কখন বিক্রি হয়, বেশি হয় কখন কম হয়, কোন একটা প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে একটা মোবাইল ফোন বা বললাম যে শাড়ি বা টি শার্ট কোন সময় বেশি বিক্রি হয়, সেই সময় কিন্তু অ্যামাজন সেই প্রোডাক্টটা কিন্তু বেশি অ্যাড দেবে, সেই প্রোডাক্টটাকে বেশি ওয়্যার হাউসে নিয়ে আসবে, বিভিন্ন ডিস্ট্রিবিউটর সেন্টারে কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু হিস্ট্রি ডেটা থেকে কিন্তু আমরা ডেটাকে অ্যানালিসিস করে বিজনেসকে উন্নতি করতে পারি। তো ডেটা ওয়্যার হাউসের বুঝতেই পারছো কতটা দাম হতে পারে একটা বিজনেসকে চালাতে গেলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, প্রিভিয়াস ডেটা ইজ নট ইরেজড, এই জায়গাটা একটা জিনিস দেখো, প্রিভিয়াস ডেটা ইজ নট ইরেজ অন দ্য নিউ ডেটা। নতুন ডেটা চলে এলো মানে কি পুরনো ডেটাকে ডিলিট করে দেবো? একদমই না, পুরনো ডেটা থাকবে, তার উপরেই কি হচ্ছে নতুন ডেটাগুলো স্টোর হতে থাকবে। ওকে, তো যদি স্টোর হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, প্রেডিকশন মডেল করতে পারি যে এর পরে কি হতে পারে। ওকে, এরপরে কি হতে পারে কি না, কোন একটা সময় ধরো ডেটা এরকম ধরনের যে ধরো মিষ্টির দোকানের বিক্রি কিরকম ধরনের হয় দেখবে, বা মাংসের দোকানে, হ্যাঁ, যে যখনই ভাইফোঁটা হবে তখন কিন্তু মাংসের দোকানের রেট বা মিষ্টির দোকানের চাহিদা কিন্তু বেড়ে যাবে। জামাই ষষ্ঠী, ভাইফোঁটা বা বিজয়া দশমী, এই সব সময় কিন্তু এখান থেকে কি হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারবো, তাহলে আমরা বুঝতে পারবো যদি আমার মিষ্টির দোকান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই সময় কিন্তু আমার বেশি মিষ্টির দরকার হবে। আর যদি প্রতিদিনই একই করি তাহলে অনেক মানুষ কিন্তু মিষ্টি পাবে না। ওকে, তো এইগুলো হচ্ছে ওই বিজনেসের ক্ষেত্রে অ্যানালিসিস দরকার রয়েছে। এটা হচ্ছে কি সিজনাল এর ব্যাপার থাকে। তো হিস্ট্রি ডেটাগুলোকে নিয়ে আমরা কোনো সিজনে কি হতে পারে, সিজনাল এফেক্ট সেটা আমরা দেখতে পারি। বা কোন একটা ধরো এই করোনার জন্য একটা প্রবলেম হয়েছে, তো আমরা হচ্ছে এরকম করোনার জন্য বিজনেস হয়তো কোন বিজনেস তো ডাউন হয়েছে, তো সেই কোন বিজনেস ডাউন হয়েছে, তো ফিউচারে যদি কোনো সময় এরকম করোনার মতো কোনো মহামারী আসে তখন কি হতে পারে, এই হিস্ট্রি ডেটাগুলোকে কিন্তু রাখা দরকার। তাহলে কিন্তু আরো ভালো মডেল আমরা তৈরি করতে পারবো যে এইরকম করোনার সময়তে কি হয়েছিল, তাহলে পরে যদি কোনো সময় যদি এরকম আসে, নাহলেই ভালো, যদি এসে যায় তাহলে সেটাকে আমরা কি করে হ্যান্ডেল করব, বিজনেসকে কি করে উন্নতি করব সেটা কিন্তু আমরা জানতে পারবো। সেই জন্য আগের ডেটাকে কখনো ইরেজ করা যাবে না ওয়্যার হাউসে।
ডেটা মাইনিং এটা কি না, ডেটা মাইনিং হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। মানে ডেটা ওয়্যার হাউস কি হচ্ছে, ডেটা ওয়্যার হাউস ডেটাগুলোকে স্টোর করে রাখছে একটার পর একটা। ওকে, ডেটা মাইনিং মানে হচ্ছে এখান থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এখান থেকে একটা নলেজ বের করা। যে আমরা কিরকম নলেজ বের করছি না, কলকাতায় বেশিরভাগ মেল ক্যান্ডিডেট এই ধরনের মোবাইল কেনে, বা এরকম ধরনের বললাম যে মুম্বাইয়ে মুম্বাইয়ে টি শার্ট বিক্রির থেকে মোবাইল বিক্রি বেশি হয়। বা আমি এখান থেকে ডেটা দিয়ে বললাম যে শীতকালে দিল্লিতে সব থেকে বেশি মোবাইল বিক্রি হয়। তো এইগুলো হচ্ছে কি নলেজ। তো এই নলেজ গুলো কি করে বের করবো না, ডেটা মাইনিং, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে সেখান থেকে বের করবো, সেটাকে আমরা ডেটা মাইনিং বলছি। দ্য কনসেপ্ট অফ ডেটা মাইনিং এন্ড কনসেপ্ট অফ ডেটা ওয়ারহাউসিং আর ইন্টার রিলেটেড, একটার পর একটার সঙ্গে ইন্টার রিলেটেড। মানে ডেটা হাউস মানে ডেটাকে একসঙ্গে একটা জায়গায় জুড়ে রাখা, আর ডেটা মাইনিং হচ্ছে সেখান থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে সেটা বের করা আর কি। ডেটা মাইনিং ইজ এ টেকনোলজি অর ম্যাথমেটিক্যাল প্রসেস যেটা কি করবে না, স্ট্যাটিস্টিক রয়েছে যেখানে প্যাটার্ন রিকগনিশন রয়েছে, হ্যাঁ স্ট্যাটিস্টিক রয়েছে যে মিন মিডিয়ান মড এইসব জিনিসগুলো রয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত কম বেশি হতে পারে, প্যাটার্ন রিকগনিশন যে এরকম ধরনের প্যাটার্ন ছিল এর পরের বারে এরকম ধরনের প্যাটার্ন রয়েছে, তাহলে এর পরের বারে কি হতে পারে। হ্যাঁ, তো আমরা বলতে পারি এইরকম থেকে এরকমের মধ্যে হতে পারে, এই কোন একটা হতে পারে। ওকে, কিন্তু এরকম ধরনের হবে না, এরকম ধরনের হবে না, বা এরকম ধরনের একদম উপরে উঠে যাবে না, এরকম ধরনের। ওকে, তো জাস্ট এটা কি না, জাস্ট ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন যার সাহায্যে আমরা কি করতে পারি, ডেটার ইনসাইডে যেতে পারি, প্রেডিকশন মডেল তৈরি করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি, রিগ্রেশন অ্যানালিসিস করতে পারি ডেটা মাইনিং এর সাহায্যে। ওকে, তো অ্যাপ্লিকেশন অফ ডেটা মাইনিং যেমন হচ্ছে ইমেল স্প্যাম। তো বিভিন্ন মানে প্রতিদিন আমরা কিন্তু অনেক মেসেজ পাই, ইমেল পাই, যেটা হচ্ছে আননেসেসারি ইমেল, বিভিন্ন ধরনের স্পাম ইমেল বলে থাকি। তো সেটাকে ডিটেক্ট করার জন্য আমরা ডেটা মাইনিং ইউজ করে থাকি। তো আহ, আমাদের ইমেলেতে তো হচ্ছে পার ডে আমরা 10টা করে স্পাম মেসেজ পাই। হ্যাঁ, এইটা হয়ে যাবে কয়েক কোটি স্পাম ইমেল আসতো, কিন্তু জিমেল কি করেছে, ওখানে স্পাম ডিটেকশন একটা টেকনিক ইউজ করেছে, যে কোন মেসেজ স্পাম হতে পারে সেটাকে কি করে না স্পামে ঢুকিয়ে দেয়, সেটাকে আমাদের ইনবক্সে ঢোকায় না। তো সেখানে কিন্তু ডেটা মাইনিং ইউজ হচ্ছে। ফ্রড ডিটেকশন, যে কোনো ফ্রডকে ডিটেক্ট করার জন্য কিন্তু আমরা ডেটা মাইনিং ইউজ করে থাকি। ডেটা মাইনিং যে কোনো ফ্রড ডিটেকশন মানে ধরো এরকম ধরনের, ধরছি যে ধরো কারো ব্যাংকের অ্যাকাউন্টে অ্যানালিসিস করছি যে তার হচ্ছে ব্যাংকের কিরকম ধরনের ব্যালেন্স ছিল। তো ব্যালেন্স দেখছি যে 4,000, 5,000, 6,000, 7,000 এরকম করে থাকছে, কখনো 3,000, 4,000, 5,000, 6,000, হঠাৎ করে 1 কোটি টাকা হয়ে গেল। তো হঠাৎ করে যখন 1 কোটি টাকা হয়ে যাবে তখন আমরা বলবো যে কি করে হলো, না তার বাড়িতে তল্লাশি চালানো হবে, তো ফ্রডকে ডিটেক্ট করতে পারবো, টেকনিক্যালি কোনো একটা ফ্রড হয়েছে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস, তো সেন্টিমেন্ট অ্যানালাইসিস মানে ওই যে প্রোডাক্টের যে কোন একটা প্রোডাক্টের যে রেটিং, যে এই মোবাইলটা আমি কিনবো কিনা, দেখছি যে 3.2 রেটিং রয়েছে, আর একটা প্রোডাক্ট দেখছি সেখানে রয়েছে 4.5। এই যে রেটিং গুলো করা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, সেটা কিন্তু এখন খুব ইউজ হচ্ছে। তো সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ডেটা মাইনিং ইউজ হয়ে থাকে। প্রেডিকশন মডেল, যে আমার আজকে হচ্ছে মিষ্টি এত কেজি বানাতে হবে, তাহলে কালকে কত বানাতে হবে, তারপরের দিকে কত বানাতে হবে, তো প্রেডিকশন মডেল। ক্লাসিফিকেশন, আমি কি দূর থেকে বলতে পারি যে এই ডেটাটা হচ্ছে মেলের, এই ডেটাটা হচ্ছে ফিমেলের, এই ডেটাটা হচ্ছে ইন্ডিয়ার ডেটা, এই ডেটাটা হচ্ছে চায়নার ডেটা, এইভাবে কিন্তু ক্লাসিফাই করতে পারি। ফরেন্সিক ডিপার্টমেন্টে কিন্তু ডেটা মাইনিং ইউজ হয়ে থাকে। তো জাস্ট ম্যাথামেটিক্যাল নোটেশন, যেখান থেকে ফরেন্সিক যে টিম রয়েছে তারা কি করবে, অ্যানালিসিস করবে যে এটা কার হতে পারে, প্রেডিকশন মডেল বা ক্লাসিফিকেশন মডেল, এইগুলো কিন্তু ইউজ হয়ে থাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে। বিগ ডেটা অ্যানালাইসিস, বিগ ডেটা অ্যানালাইসিস হচ্ছে কি না, এখন প্রচুর জায়গায় ডেটা তৈরি হচ্ছে। ডেটা তৈরি হচ্ছে কি না, প্রত্যেকের কাছে মোবাইল ফোন রয়েছে, তো সেখান থেকে আমরা কি করতে পারছি, ভিডিও পাচ্ছি, ইমেজ পাচ্ছি। ওকে, বিভিন্ন জায়গায় সেন্সর লাগানো রয়েছে, সেখান থেকে আমরা জাইরোস্কোপ ডেটা, অ্যাক্সেলোমিটার ডেটা, রোটেশন ডেটা এইসব পাচ্ছি, বা লাইট ডেটা এগুলো পাচ্ছি। কম্পিউটারে ডেটা টাইপ করছে অনেকে, সেই ডেটা পাচ্ছে। ওকে, কেউ হচ্ছে রেটিং দিচ্ছে কোন একটা প্রোডাক্টের, সেখান থেকে পাচ্ছি। ফিডব্যাক দিচ্ছে কেউ, সেখান থেকে ফিডব্যাকের ডেটা পাচ্ছি। তো প্রচুর ডেটা, টেক্সট আকারে, ভিডিও আকারে, আমরা ফোনে ফোন কল করছি সেই ডেটা, হোয়াটসঅ্যাপ করছি চ্যাটিং এ সেই ডেটা। তো ডেটা হচ্ছে স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, বিভিন্ন ধরনের ডেটা একসঙ্গে, অসংখ্য ডেটা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলছি বিগ ডেটা। আর তাকে অ্যানালিসিস করে একটা রেজাল্ট তৈরি করা হচ্ছে বিগ ডেটা অ্যানালিসিস।
ওকে, তো প্রতিনিয়ত প্রচুর ডেটা তৈরি হচ্ছে, সেই ডেটাকে অ্যানালিসিস করেই হচ্ছে বিগ ডেটা অ্যানালিসিস, মানে কিছু নলেজ তৈরি করা। যেমন এইবারে ভোটে কে জিতবে, এইবারে বিধানসভায় ভোটে কে জিতবে, ওকে, যদি আমার কাছে সমস্ত ডেটা থাকতো তাহলে আমি কি করতাম, বিগ ডেটা অ্যানালিসিস করতে পারতাম। যে ফোনে কে কি কার সঙ্গে কথা বলছে, কে কোন দিকে আছে, সেটা আমরা জানতে পারতাম। টেক্সট মেসেজ, বিভিন্ন টেক্সট মেসেজ আমার কাছে চলে এলো, যে আমার কাছে হচ্ছে কয়েক কোটি মেসেজ এলো, যে হোয়াটসঅ্যাপে কে কাকে কি কি মেসেজ পাঠাচ্ছে, পেপারে কে কি কোন পার্টির ক্ষেত্রে পজিটিভ, কোন পার্টির ক্ষেত্রে নেগেটিভ, এইরকম বলা বলি করছে, সব ডেটাগুলোকে যদি আমি একসঙ্গে একটা কম্পিউটারের মধ্যে স্টোর করে রাখলাম, সেখান থেকে আমি দেখতে পাবো যে কে জিততে পারছে, ওকে, কে জিততে পারছে বা কোন দিকে যাচ্ছে ট্রেন্ডটা, ওকে। তো বিগ ডেটা অ্যানালিসিস কিন্তু সেই সময় দরকার, তো অনেক ডেটা থেকে একটা নলেজ বের করা, তো সেখানে আমাদের বিগ ডেটা অ্যানালিসিস এর দরকার আছে। তো বিগ ডেটা অ্যানালিসিস এন্ড অ্যাপ্লিকেশন ইজ অ্যালাউডেড কি প্রফেশনাল professional to analyze growing volume of structured transaction data and other form of data, সে স্ট্রাকচার হতে পারে, আনস্ট্রাকচার হতে পারে, সেখান থেকে অনেক ডেটা থেকে কিন্তু একটা একটা কনক্লুশন তৈরি করা। ইট ইনক্লুডস মিক্স এ সেমি স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার, এই সব জিনিস রয়েছে বললাম আগে। ইট প্রোভাইডস এ মিনস অফ অ্যানালাইজিং ডেটা সেটস এন্ড ড্রয়িং দ্য কনক্লুশন, অনেক ডেটা থেকে একটা কনক্লুশন যে এইবারে তাহলে কে জিতবে। হ্যাঁ, তো যদি সমস্ত ডেটা কিন্তু থাকতো আমার হাতে, যদি থাকতো, আমি যদি সেটা অ্যানালিসিস করতাম, তাহলে আমি বলে দিতে পারতাম যে এটা কে জিততে পারে, ওকে। তো এখানে অনেক ইফ এলস অ্যানালিসিস কিন্তু অনেক থাকবে। তো ইফ এলস অ্যানালিসিস মানে এইটা যদি এটা হয়, তাহলে এটা যদি এটা হয় তবেই কিন্তু জিততে পারবে, এটা না হলে হবে না, ওইটা না হলে হবে না, এরকম ধরনের যে ডিসিশন ট্রি একটা তৈরি হয়, তো সেখানে হচ্ছে বিগ ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু খুব কার্যকর। তো এই হচ্ছে বিগ ডেটা অ্যানালাইসিস। তো আজকে আমরা যেটা দেখলাম, ইউনিট টুটা দেখলাম, যেখানে আমরা তাহলে কি পড়লাম না, ডেটা কিভাবে কম্পিউটারের মধ্যে স্টোর হয়, কত ধরনের ওয়ে রয়েছে, কিভাবে আমরা ডেটাকে কুইকলি অ্যাক্সেস করব, এবং ডেটা থেকে কি করে আমরা নলেজ বের করছি, ডেটাকে কি করে স্টোর করছি, ডেটা ওয়ার হাউসিং, সেখান থেকে নলেজ বের করছি, ডেটা মাইনিং বা অনেক ডেটাকে একসঙ্গে, যেটা বিগ ডেটা অ্যানালিসিস, সেটা দেখলাম। তারপর দেখলাম কি না, ট্র্যাডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের যে প্রবলেমটা রয়েছে, সেটা কিভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা রিকভারি করছে, এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি ডেটা মডেল রয়েছে, সেখানে আমরা রিলেশনাল ডেটা মডেল পড়লাম, আমরা হায়ারার্কিক্যাল পড়লাম, নেটওয়ার্ক ডেটা মডেল পড়লাম, এবং এখানে যেগুলো দরকার সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কি, প্রাইমারি কি, ফরেন কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, এগুলো কি বলছে, সেগুলো আমরা দেখলাম। হ্যাঁ, তো ইউটিউবে যে ডেসক্রিপশন থাকবে, সেই ডেসক্রিপশনে এই নোটটা পেয়ে যাবে। তো সবাইকে বলবো যে এখানে 10 নাম্বার থাকবে, তো তোমরা এটা একটু ভালো করে গুরুত্ব দেবে। তো প্রতিটা গ্রুপে কিন্তু 8 নাম্বার করে, কিন্তু এখানে 10 নাম্বার থাকবে এই গ্রুপটা। ওকে, থ্যাংক ইউ।